এবং বিশ্বাস করুন, পৃথিবীর যেখানেই যাবেন এই লাল সবুজের পতাকা হাতে, এবং পৃথিবীর যেখানেই যাবেন এই সবুজ রঙের পাসপোর্ট হাতে, সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে থাকবে আপনার দিকে। আমরা শুরু করছি আমাদের আজকের ভূত এফএম, এবং আমাদের সাথে যদি কানেক্টেড থাকতে চান তাহলে চলে যান www.facebook.com/radio.ফুর্তি and www.facebook.com/bhutfm.russell। আমরা অনেক অনেক দারুণ দারুণ ঘটনা আজকে নিয়ে আসবো। মুক্তিযোদ্ধাদের প্রতি আরো একবার গভীর শ্রদ্ধা এবং তাদেরকে স্মরণ করছি। এবং এখন চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। আমাদের সাথে আছেন আফনান ভাই, এবং তিনি একটা চমৎকার ঘটনা নিয়ে আসছেন। আসলে পরিবেশটি খুব ভারী হয়ে এসছে, কিন্তু আজকে বিজয়ের দিন, আজকে আনন্দের দিন। আমরা আজকে একটা চমৎকার ঘটনা দিয়ে শুরু করতে চাই আমাদের আজকের ভূত এফএম। এবং এই ঘটনাটি একটি আংটি নিয়ে। যখন আংটির ঘটনাটি আমি শুনছিলাম তখন আমার মাথায় প্রথম যে ব্যাপারটা এসেছিল সেটি হচ্ছে যে, আচ্ছা, এই আংটির ঘটনা তো এর আগেও শুনেছি, এটা আর এমন কি না, এটা এমনই একটি ঘটনা যে ঘটনাটি অন্য সব আংটির ঘটনা থেকে একেবারে আলাদা। চলুন আমরা শুনি আফনান ভাইয়ের ঘটনা। শুরু করি আজকের প্রোগ্রাম। আসসালামু আলাইকুম লিসেনার্স, সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। রাসেল ভাই, এর আগে আমি একাধিক প্রোগ্রামে এসেছিলাম, বিশেষ করে বিশেষ বিশেষ কিছু এপিসোড, বিশেষ করে ভূত এফএম এর জন্মদিন, হ্যালোইনের প্রোগ্রাম। তো আজকে 2013 সালের মধ্যে আজকেই প্রথম আমি এমন আজকে একটা প্রোগ্রামে আসলাম যে আজকে বিজয় দিবস। অলরেডি রাত 12টা বেজে গেছে। তো আজকে আমাকে ইনভাইট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মুক্তিযুদ্ধের শহীদ যারা হয়েছেন তাদের আত্মার প্রতি মাগফিরাত, এবং যারা জীবিত আছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকে আমি আমার প্রথম স্টোরিটা শুরু করছি। আসলে ভাই, ঘটনাটি এটা চুয়াডাঙ্গার আলমডাঙ্গার ঘটনা। আচ্ছা। যে এই ঘটনাটি শেয়ার করেছে সে রাজবাড়িতেই থাকে, আমার জেলা রাজবাড়িতে থাকে। তার মামার সঙ্গে ঘটে যায় ঘটনাটা আমি প্রথমে শুনে প্রথম দিকে বলতে চাই নাই। আমি প্রথমেই বলেছিলাম যে এরকম ঘটনা আমি শুনবো না, কিন্তু তারপরে যখন শেষ হয়েছে তখন মনে হয়েছে, আমার কাছেও মনে হয়েছে যে আসলে আমি এই টাইপের ঘটনা এর আগেও কখনো শুনি নাই। আসলেই তাই, আসলেই। তো আসলে ভাই, এই ব্যক্তি এই ঘটনাটার ঘটার সময় ছিল মোটামুটি 75 সাল থেকে 80 সালের মধ্যে, এরকম একটা সময়। তো ওনার বাড়ি আলমডাঙ্গার একটা প্রত্যন্ত অঞ্চলে ছিল। তো উনি পেশায় ছিলেন একজন কসাই। আচ্ছা। কসাই, এটা ওনার পেশা ছিল। তো উনি প্রতিদিন রাতের বেলা মানে ওনার দোকান টোকান বন্ধ করে রাতের বেলা ওনার যে সমস্ত আরো সহকর্মী আছে সবার সাথে একসাথে হাঁটা শুরু করতো। তো ওনার বাড়িটা ছিল গ্রামের একদম শেষের দিকে। ওনার সাথে আরো যারা ছিল তার আগে থেকে চলে যেত। উনি শেষে হয়তো 0.5 কিলোমিটার হেঁটে ওনার বাড়িতে পৌঁছাতেন। তো রাস্তার দুধারে ওই সময় অনেক গাছগাছালি বা মানে জঙ্গল টঙ্গল ছিল আর কি। আর ওই সময় আসলে আরেকটা সমস্যা ছিল, ওই সময় ওই অঞ্চলে ব্যাপক ডাকাতির মানে প্রবণতা ছিল। মানে মানুষ এই কারণে অনেকে রাতের বেলা একা একা চলতো না, ডাকাত ধরতে পারে। এবং রাতের বেলা যারা বাসায় যারা ঘুমাতো তারাও হাতের কাছে লাঠিসোঁটা রেখে দিত যে কখন ডাকাত আসে, এরকম আক্রমণ হয়, এরকম সবাই একটা আতঙ্কে থাকতো ওই সময় আর কি। তো আর খুন খারাপি ওই সময় ওই এলাকায় বেশ একটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে গিয়েছিল। আচ্ছা। তো উনি যখন অন্যান্য দিনের মতো ওনার সহকর্মীদের বিদায় দিয়ে, ওনার দোকানে আরো যারা কর্মচারী ছিল তাদেরকে বিদায় দিয়ে, ওনার হাতে যে সমস্ত মানে গরু বা খাসি জবাই করার জন্য যে চাকু টাকু লাগে, তো এগুলো ওনার একটা ব্যাগে থাকে। তো ওটা নিয়ে উনি যখন ওনার বাড়ির দিকে যাচ্ছিলেন, হঠাৎ করে ওনার মনে হলো পাশের এই জঙ্গলের মধ্যে থেকে কেউ ওনার দিকে টর্চ মারছে, মানে টর্চের আলো দিয়ে কোনো কিছু সংকেত দিচ্ছে। আচ্ছা। তো ওই সময় কিন্তু রাসেল ভাই যে যারা ডাকাত অনেক দূর থেকে অন্য ডাকাত গ্রুপদেরকে এরকম টর্চ মেরে মেরে সংকেত দিত। তো উনি ওটা দেখে মনে করলেন যে তাকে হয়তো ডাকাত দলের কেউ ভেবেছে, এই মনে করে মানে তাকে সংকেত দিচ্ছে। তো এখন উনি এই জিনিসটা চিন্তা করে একটু ভয় পেলেন এবং উনি তাড়াতাড়ি করে হাঁটা ধরলেন বাড়ির দিকে। আচ্ছা। তখন খেয়াল করলেন উনি যখন আরো এগিয়ে চলে গেছেন, একই রকম ভাবে মানে জঙ্গলের ভিতর থেকে ওই জায়গা থেকে আবার মানে ওই জায়গা বলতে উনি যখন এগিয়ে গেছেন অন্য একটা জায়গা থেকে মানে টর্চের ওরকম সংকেত দিচ্ছে। তো উনি বেশ অবাক হন যে আমি হেঁটে আসলাম এই জঙ্গলের মধ্যে, এত তাড়াতাড়ি এসে আমাকে আবার মানে টর্চের সংকেত দিচ্ছে, ব্যাপার কি? তখন মনে হলো যে যাই আমি ওনাদেরকে গিয়ে বলে আসি যে ভাই আপনি যাদেরকে খুঁজছেন আমি আসলে ওই লোক না, আমি ভিন্ন লোক, আমি ডাকাত টাকাত না, সেটাই, আপনাদের দলের লোক আমি না। এই চিন্তা করে উনি মানে জঙ্গলের ভিতর নেমে গেছে যে বলে আসি। তো রাসেল ভাই ওখানে গিয়ে কোনো লোককে খুঁজে পায় না, উনি ডাকাডাকি করে কোনো লোক খুঁজে পায় না। তখন উনি যখন ফিরে আসবে হঠাৎ উনি লক্ষ্য করে ওনার পায়ের কাছে একটা লাশ পড়ে আছে। এবং লাশটি একটি সদ্য বিবাহিতা একটা হিন্দু মেয়ের লাশ। তার শরীরে লাল বেনারসি শাড়ি ছিল, শরীরে গহনা ছিল। তো উনি চিন্তা করলেন যে
আহ, সম্ভবত এই ডাকাতের দলরা এই মেয়েটাকে এখানে ফেলে রেখে চলে গেছে। হুম হুম। তো উনি ওই চিন্তা করলেন যে যেহেতু আশেপাশে কোনো লোক নাই, তার শরীরে গহনা আছে, তো দেখি আমি একটু কয়েকটা খুলে নেওয়ার চেষ্টা করি। উনি ওই লোভটা সংবরণ করতে পারলেন না। তো উনি প্রথম দিকে ওনার ওই মেয়ের গলা থেকে হার মানে নেওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। কেন জানি মনে হয় সেটা অনেক শক্ত, কিছুতেই পারে না। শরীরের বিভিন্ন অংশ থেকে উনি খুলে নেওয়ার চেষ্টা করলো, একটা অংশ থেকে উনি কোনো গহনা খুলে নিতে পারছিলেন না। তো উনি খুব বিরক্ত হন এবং খুব রাগ হন যে একটা কিছু নিতে পারলাম না। তার হাতে যেহেতু ওই মাংস কাটা ছুরি ছিল, উনি ওই একটা ছুরি বের করে ওই মেয়ের দুটো আঙ্গুলে দুটো আংটি ছিল, দুটো আঙ্গুলি উনি কেটে নেন। আচ্ছা কেটে নেন এবং ওটা নিয়ে উনি তাড়াতাড়ি করে বাড়িতে চলে যান। আচ্ছা। বাড়িতে গিয়ে উনি যে কাজটা করেন রাসেল ভাই, ওই আংটিটা ওই আঙ্গুল থেকে খুলে রাতের বেলা ঘরে ঢোকার আগেই হুম হুম। উনি ওনার ঘরের পাশে একটু গর্ত করে আঙ্গুল দুটো পুঁতে রাখেন এবং উনি ঘরে চলে যান। ঘরে যাওয়ার পর ওর স্ত্রীকে দেখান যে এই দেখো আমি দুটো আংটি পেয়েছি। তখন স্ত্রী বলে যে তুমি এটা কিভাবে পেলে? তখন সব ঘটনা খুলে বলে স্ত্রীকে। তখন স্ত্রী বলে যে না, কাজটা আসলে ঠিক হয়নি, তোমার উচিত ছিল অন্যদেরকে ডেকে লাশটা দাফন কাফন, বা যেহেতু তুমি বুঝতে পেরেছো যে সে হুম হিন্দু, হুম। তো অন্যদেরকে ডেকে এটার ব্যবস্থা করা, সৎকারের ব্যবস্থা করা। তো আচ্ছা বলতে ঠিক আছে ভাই, এত রাত এখন তো আর যেতে পারবো না, আমরা সবাই মিলে কালকে সকালে গিয়ে ওখান থেকে ওই লাশটার সৎকারের ব্যবস্থা করব। তো রাসেল ভাই সকালে গিয়ে ওখানে কোনো লাশের অস্তিত্ব পাওয়া যায় না, এবং অনেককে জিজ্ঞেস করলেও বলে কেউ আমরা দেখি নাই, এই টাইপের কোনো ঘটনা এখানে ঘটেছে বা কোনো লাশ ছিল কারো কাছে আমরা শুনিও না, আশেপাশে যারা হেঁটে গেছে। তো উনি মনে করেছিল যে আসলে মনে হয় মনের ভুল, ওনার একটা মনের ভুল ছিল। তো কিন্তু আংটিটা কোত্থেকে আসলো? যদি মনের ভুলই থাকে তো উনি তো আংটিটা নিয়ে আসছে, সে আংটিটা আছে, খুব ভারী সোনার আংটি। হুম হুম। তো উনি চিন্তা করে আচ্ছা ঠিক আছে, যেহেতু আমি তারপর ওনার কাছে বিশ্বাস হচ্ছিল না, মনে হচ্ছে সব ভোজবাজির মতো মনে হচ্ছিল। উনি সত্যি বাড়িতে গিয়ে আবার ওই গর্তটা খোঁড়ে যেখানে উনি রাতের বেলা ওই আঙ্গুল দুটো রেখেছিলেন। আচ্ছা উনি যখন রাসেল ভাই গর্তটা খোঁড়ার পরে দেখা গেল হ্যাঁ ঠিক আছে, আঙ্গুল দুটো আছে ওখানে, আচ্ছা। কিন্তু রাসেল ভাই এটা কিন্তু মানুষের আঙ্গুল না। মনে হচ্ছিল মুরগি বা হিংস্র কোনো জানোয়ারের হ্যাঁ। নখের মাথাটা যেমন চোখা হয়, হুম হুম হুম। চিকন হয়, হুম হুম। ঠিক এই টাইপের কোনো কিছুর আঙ্গুল দুটো পড়ে আছে। আচ্ছা। উনি এটা দেখে রীতিমতো ভয় পেয়ে যান যে কি ব্যাপার, এটা তো মানুষের আঙ্গুল ছিল, এই টাইপের আঙ্গুল তো হওয়ার কথা না। হুম হুম। তো তাড়াতাড়ি করে উনি ওটা আবার মাটি চাপা দেন এবং এই বিষয়টা উনি ওনার স্ত্রীকে বলেন যে এটা নিয়ে আর কারোর সাথে কোনো কথা বলার দরকার নাই, এটা এখানেই আমরা চুপ হয়ে যাই, যে আচ্ছা। এইটা এইভাবে আমরা আঙ্গুল কেটে নিয়েছি, কাউকে কিছু বলার দরকার নেই। রাসেল ভাই আংটি দুটো উনি বিক্রি করেন, বেশ ভালো টাকা পান উনি। হুম। এরপর রাসেল ভাই প্রায় 10 থেকে 12 বছর কোনো সমস্যা ছিল না, একদম স্বাভাবিক। কিন্তু এই 10 থেকে 12 বছর মাথায় হঠাৎ একটা ঘটনা ঘটে। তখন ওনার ওই অতদিনে ওনার এলাকায় রাস্তার পাশে একটা শ্মশান নির্মিত হয়, যেটা এখনো আছে, আমি শুনেছি, আমাকে যে বলেছে। আচ্ছা। তো শ্মশান নির্মিত হয়, তো উনি যখন রাতের বেলা আসছিলেন, হঠাৎ ভিতর থেকে কয়েকজন লোক তাকে ডাক দেয়। আচ্ছা। ডাক দেওয়ার পরে বলে যে ভাই একটু এদিকে আসেন, ওনার নাম ধরে ডাক দেয়। উনি বলছেন আমার তো পরিচিত, যেহেতু নাম ধরে ডেকেছে। তো ভিতরে গিয়ে দেখে যে 2-3 জন লোক বলে যে ভাই আমার তো এই যে এখানে একটা ডেড বডি আছে, তো আপনি একটু কাইন্ডলি দাঁড়াবেন, এখানে শিয়ালের উপদ্রব তো বেশি, তো আপনি একটু দাঁড়ান, আমরা আমাদের একটা জিনিস ভুল করে রেখে এসেছি, আমাদের বাড়িটা পাশেই, আমরা দ্রুত আসবো। তখন উনি আচ্ছা। চিন্তা করলেন যে আর এমন কি কাজ, হ্যাঁ, তাছাড়া উনি বেশ একটু সাহসী লোকই ছিলেন, এমনি দাঁড়িয়ে থাকি। তো উনি হুম। দাঁড়িয়ে আছেন, তো ওনার মনে হচ্ছিল যে লাশটা সাদা কাপড় দিয়ে ওখানে রাখা আছে, তো ওই লাশটা ঠিক মানুষের মতো না, মনে হচ্ছে অনেক চিকন, দেখে মনে হচ্ছে যে এটা মনে হচ্ছে ঠিক বাঁশের মতো, এত চিকন মানুষ কি হয়, উনি এই চিন্তা করছিল। তো হঠাৎ উনি দেখলেন লাশের ওই সাদা কাপড়ের এক পাশ দিয়ে লাশের হাতটা বের হয়ে এসেছে, এবং ওই হাতের দিকে তাকিয়ে দেখলেন রাসেল ভাই এই হাতটা মানুষের হাত না, প্রত্যেকটা আঙ্গুল মনে হচ্ছে এটা ওই মুরগির যে নখ যেরকম হয় ঠিক ওরকম আঙ্গুল, এবং সরি, এবং উনি দেখলেন ওই দুটো আঙ্গুলে দুটো আংটি পরা আছে। আচ্ছা। এইটা দেখে উনি মারাত্মক ভয় পেয়ে যান, উনি বুঝলেন এখানে কোনো প্যারানরমাল বিষয় ঝামেলা আছে। একদম। তো উনি ওখান থেকে জোরে একটা দৌড় দেন তার বাড়ির দিকে। আসলে ভাই বাড়ির দিকে দৌড় দেওয়ার সময়
মানে ওনার বর্ণনা অনুযায়ী উনি বারবার শুনছিলেন ওনার পিছন থেকে মনে হচ্ছে একদম পিছন থেকে কেউ, ওই যেমন আমরা হিন্দুদের লাশ নিয়ে যাওয়ার সময় যখন শ্মশানে নিয়ে যায় তখন আমরা বলে যে মানে বলো হরি হরি বল, এই কথাগুলো কিন্তু ওরা বলতে থাকে। তো ওনার কাছে মনে হচ্ছিল ওনার পাশ থেকে কেউ বলছে বলো হরি হরি বল, এবং যত বলে উনি তত জোরে দৌড়ায়, আর মনে হচ্ছে ওনার একদম কানের কাছে সে কেউ বলছে যে বলো হরি হরি বল, এরকম বলছে। আচ্ছা। তো উনি বাড়িতে এসে অজ্ঞান হয়ে পড়ে যান রাসেল ভাই। পরের দিন সকালবেলা ওনার সাথে অদ্ভুত কিছু ব্যাপার ঘটতে থাকে। ওনার হাতের নখগুলো মনে হচ্ছে আস্তে চোখা চিকন এবং লম্বা হয়ে যাচ্ছে, এবং ওনার মাথায় জট হওয়া শুরু হয়। আচ্ছা। এবং রাসেল ভাই ওনার আচরণে অদ্ভুত কিছু পরিবর্তন আসতে থাকে। যেমন উনি মানে কিছু প্রাণীর মতো ডাকাডাকি করতেন। আচ্ছা। কখনো শিয়ালের মতো ডাকতেন, কখনো বিড়ালের মতো, কখনো কুকুরের মতো, কখনো মুরগির মতো ডাকতেন। আচ্ছা। তো এইটা যখন দেখলো সবাই গ্রামের লোকজন বলল যে ওনার তো বড় ধরনের জিনে ধরেছে, তাড়াতাড়ি একে ট্রিটমেন্ট করা, ওনার স্ত্রীকে বললেন। এখন যেই মানে যাকেই নিয়ে আসা হোক না কেন, ওনার সামনে বসার সাথে সাথে ওই যেই ওঝা বা যেই হুজুরি আসুক ওনার সামনে বসার সাথে তো অজ্ঞান হয়ে পড়ে যায়, ওনার ঝাড়ফুঁকও করতে পারে না। এবং এমন একটা ভয়ঙ্কর অবস্থা যে শেষ পর্যন্ত ওনাকে শিকল দিয়ে বেঁধে রাখা হলো যাতে উনি কোনো মতে ছুটতে না পারে। আর শিকল দিয়ে বেঁধে রাখার পিছনে কারণ রাসেল ভাই প্রতি রাত্রে উনি ঘর থেকে বাইরে চলে যেতেন, এবং রাতের বেলা যখন লোকজন মানে রাস্তা দিয়ে হেঁটে যেত তখন লোকজন দেখতো কে যেন কোন একটা মানুষের মতো বড় বড় চুলওয়ালা 4 পায়ে হেঁটে যাচ্ছে। আচ্ছা। মানে আমরা যদি মানে ওই বিড়ালের মতো হাঁটি বা কুকুরের মতো হাঁটি যেরকম হয় এরকম হেঁটে যাচ্ছে, এবং কোনো মানুষকে ক্ষতি করতো না, কিন্তু মানুষের সামনে দিয়ে এরকম উনি হেঁটে যেত। কিন্তু যেই মানুষই ওই অবস্থা দেখতো ওনার সাংঘাতিক ভাবে ভয় পেয়ে সে মানে সেন্সলেস হয়ে যেত। তো গ্রামের লোকজন মানে বলল যে একে হয় মানে গ্রাম থেকে বিতাড়িত করতে হবে, না হলে একে শিকল দিয়ে বেঁধে রাখতে হবে। সে রাতের বেলা বাড়ি মানে ঘর থেকে বের হয়ে মানুষকে ভয় দেখায়। তো এটা একটা ব্যাপক সমস্যার সৃষ্টি হয়ে গেল ওরা গ্রামে, এবং তার নিয়ে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেল যে রাতের বেলা এখন মানুষ বাসা থেকে বের হতে ভয় পায়, যে ওই পাগলটাকে যদি দেখি যে হামাগুড়ি দিয়ে হেঁটে আসছে দেখলে অজ্ঞান হয়ে যাবে ভয়ে। তার চেহারাটাও রাসেল ভাই বিকৃত হয়ে গেছিল। আচ্ছা। তো এমন অবস্থায় ওনার স্ত্রী একজন ইমাম সাহেবের শরণাপন্ন হন যে কি করা যায় এই সমস্যাটা নিয়ে। তখন ইমাম সাহেব বলে যে আসলে ওনার যে সমস্যা এটা তো মানে খুব বড় মাপের কোনো বুজুর্গ ব্যক্তির কাছে যাওয়া ছাড়া এটা সমস্যার সমাধান করার কোনো উপায় নাই। তো উনি মানে কুষ্টিয়ার পোড়াদা নামক একটা জায়গা আছে, তো ওইখানে পোড়াদা থেকে ভেড়া মারার মাঝামাঝি একটা জায়গা আছে, এটার নাম আমার যতদূর মনে পড়ছে মিরপুর। হ্যাঁ, নাম মিরপুর। তো মিরপুরে একটা মাদ্রাসা একটা হুজুরের সন্ধান দেন। আচ্ছা। তো ওইখানে গিয়ে বলছে ওই হুজুরের কাছে খুব মানে ভালো করে বিষয়টা বুঝিয়ে বললে উনি যদি রাজি হন তাহলে এই সমস্যাটার সমাধান করা যেতে পারে। তো উনি সত্যি ওনার স্ত্রী ওই মিরপুরে গিয়ে ওই হুজুরের সাথে দেখা করেন। তো হুজুর সব শুনে বললেন যে আসলে এই সমস্যাটা সমাধান কোনো মতেই করা সম্ভব নয়, তাই এটা আমাদের সমস্যার সমাধানের বাইরে। এই সমাধান আল্লাহ তাআলার যদি ইচ্ছা থাকে তাহলে সমস্যাটা জিন ঘটিত, এবং এটা জিনেরাই এটা সমাধান করতে পারবে। আচ্ছা। এটা আমরা এটা সমাধান করতে পারবো না, কারণ এমন একটা প্রবলেম যে ওই জিনেদের সাথে নেগোসিয়েশন করতে হবে, যেটা আমরা বললে ওই জিনরা মানবে না। এখন উনি বেশি কথা বলেন না যে কিভাবে কি হয়েছে না হয়েছে, বেশি কথা বলেন নাই। তখন শুধু একটা পরামর্শ দেন, একটা নির্দিষ্ট ডেট দেন, পূর্ণিমার একটা রাত, যে আপনি ওই দিন আসবেন, আপনার স্বামীকে নিয়ে আসবেন, এবং আপনারা বাড়ির ওখানে এই যে আঙ্গুল দুটো পুঁতে রেখেছিলেন ওই আঙ্গুল দুটো নিয়ে আসবেন। আচ্ছা। এই পরামর্শ দেয় ওই হুজুর। তো সত্যি ওনারা ওই নিয়ে আসে, এবং ওনাকেও শিকল দিয়ে বেঁধে আনা হয় ওই বাড়িতে। নিয়ে আসার পরে তখন ওনার স্ত্রীকে বলা হয় যে আমি যখন রাতের বেলা বলবো তখন বাসার বাইরে গিয়ে আপনি দাঁড়াবেন, দেখবেন যে একটা পালকিতে চড়ে কিছু লোক আসছে, আপনার সামনে দিয়ে যাওয়া মাত্র আপনি খুব সুন্দর করে তাকে একটা সালাম দিবেন। আচ্ছা। সালাম দেওয়ার পরে ওনারা যেভাবে যেভাবে বলে আপনি সেভাবেই করবেন। তখন সত্যি উনি রাতের বেলা যখন ওই হুজুর ওই মহিলাকে বলে যে আপনি এখন যান, তখন ওই মহিলা গিয়ে রাস্তার পাশে দাঁড়ায়, মানে ওই লোকের হাজবেন্ড মানে ওই লোকের স্ত্রী আর কি, যে কসাইয়ের স্ত্রী। তো উনি রাস্তায় গিয়ে দাঁড়ান, দেখেন সত্যি পালকিতে চড়ে একজন লোক আসছে, এবং পালকিতে 4 জন বেহারাও আছে। তো যখন ওনার পাশে আসে উনি খুব সুন্দর করে একটা সালাম দেন। আচ্ছা। সালাম দেওয়ার সাথে সাথে ভিতর থেকে একটা কথা আসে যে মা ওই আঙ্গুলগুলো আমাকে দিয়ে যাও। ওই যে ওই আঙ্গুলগুলো যেগুলো তিনি তুলেছিলেন, পালকির ভিতর থেকে একটা কথা আসে। আচ্ছা। তখন উনি সাহস করে সামনে যান এবং মানে হাতটা বাড়িয়ে দেন যে ওই আঙ্গুল দুটো। তখন উনি মানে ওই ওনার হাত থেকে আঙ্গুল দুটো নিয়ে দেন, কিন্তু ওনার চেহারা দেখায় নাই, ওই মানে পালকির মধ্যে থেকেই কে আছে ভিতরে চেহারা দেখায় নাই। তখন বলল যে
মা এই টাইপের কাজ কখনো করো না। এটা কি পুরুষ কণ্ঠ ছিল না মহিলা কণ্ঠ ছিল। পুরুষ কণ্ঠ যে ছিল? মা এই আচ্ছা। টাইপের কাজ আর কখনো তোমরা করো না, কারণ মানুষ আচ্ছা। লোভের বশবর্তী হয়ে কখনো কখনো এমন কাজ করে ফেলে হুম হুম যেটা মানুষের সাধ্যের মানে অসাধ্য হয়ে যায় সেটা সমাধান করা। হুম এবং সেটা আমাদের পক্ষেও মানে সেটা কঠিন হয়ে যায়, কারণ মানুষের সাথে মানে জিনদের যে বিষয়গুলো, হুম হুম। জিনেরা সাধারণত রাসেল ভাই একরোখা হয়। ওরা কখনো একটা বিষয় যদি কখনো সিদ্ধান্ত নিয়ে বসে থাকে, ওদেরকে ওই সিদ্ধান্ত থেকে কখনো পিছু হটানো যায় না। তখন বলল যে তোমার স্বামী যেই মেয়েটার আঙ্গুল কেটে নিয়ে এসেছিল, হুম হুম। আসলে ওই মেয়েটা মানে সদ্য বিবাহিত একটা মেয়ে ছিল, আচ্ছা। এবং ওই যে যেই আংটিগুলো তোমরা দেখেছিলে, যে ওই আংটি এবং তার যে গহনাগুলো, হুম হুম। ওই মেয়েটা একটা দরিদ্র একটা মানে গোয়ালার মেয়ে ছিল। আচ্ছা। মানে তার বাবা তার বাড়ির যেই মানে মানে যত সম্পত্তি ছিল সব বিক্রি করে মানে যে মানে সামান্য পণ হিসাবে সম্পত্তি ওই ছিল। সম্পত্তি দিয়েছিল। হুম তখন হুম রাতের হুম। বেলা যখন ওই শ্বশুর বাড়িতে যাচ্ছিল, তখন ডাকাতদের আক্রমণে নিহত হয়। তার স্বামীকেও মেরে ফেলে এবং ওই মেয়েটাকেও মেরে ওখানে ফেলে রাখে। কিন্তু ওই মেয়েটার সাথে কিছু ভালো জিন ছিল, হুম হুম। যার কারণে ওর শরীর থেকে কোনো অংশ মানে কোনো গহনা ওই ডাকাতদেরকে খুলতে দেয়নি। আচ্ছা। ডাকাতদেরকে ভয় দেখে জিনরা মানে তাড়িয়ে দিয়েছে। কিন্তু তোমার স্বামী ওখানে এসে লোভের বশবর্তী হয়ে যখন কোনো কিছুই খুলতে পারে নাই, তখন ওই আঙ্গুল দুটো কেটে নিয়ে যায়, যেটা ওই জিনারা পছন্দ করে নাই। কিন্তু তোমার স্বামী অতটা লোভী নয়। যখন জিনারা বুঝলো তখন মানে তারা কোনো ক্ষতি করেনি। কিন্তু পরবর্তীতে তোমার স্বামীর ব্যবসা বাণিজ্যে অনেক মানে মানে বেশ ভেজাল দেওয়া শুরু করলো, মানুষকে ঠকানো শুরু করলো। তখন ওই জিনেরা প্রতিশোধ নেওয়ার জন্য তারা আবার তোমার স্বামীর উপরে অ্যাটাক করে। তো তোমরা আর কখনো লোভ করো না, এই ধরনের কোনো লোভের বশবর্তী হয়েও না। তখন রাসেল ভাই ওই আঙ্গুল দুটো উনি নিয়ে যান এবং আস্তে আস্তে উনি সুস্থ হয়ে যান। উনি রাসেল ভাই কিন্তু অনেকদিন জীবিত ছিলেন ওই কসাই, অনেক সুস্থ হবে। ওনার সন্তান এখনো আছে, ওনার আত্মীয় স্বজনও এখনো আছে, ওনার স্ত্রীও এখনো জীবিত আছেন। এই ঘটনাটা ওই এলাকায় অনেক মানে প্রচলিত। তো রাসেল ভাই এটাই ছিল আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা পরবর্তী ঘটনায় যাচ্ছি এবং পরবর্তী যে ঘটনাটি সেটা একটা ইমেইল পড়বো। আশা করছি এই ইমেলটি ভালো লাগবে। তার আগে জানিয়ে দিই, যদি আপনারা কমেন্ট করতে চান, আমাদের দুটো পেজে একসাথে আমরা লাইভে ছিলাম। সেটা হচ্ছে রেডিও ফুর্তি পেজ এবং ভূত এফএমের পেজ। ভূত এফএমের পেজে মাঝখানে আমাদের জাস্ট আমরা ডিসকানেক্টেড হয়ে যায় এবং তারপরে আমাদের রেডিও ফুর্তি পেজে তখনও ফুল ভিডিওটা আমরা আপলোড করতে সমর্থ হই। তো আপনারা দুটো পেজে ভিজিট করতে পারেন, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। দুটোতে গিয়ে আপনারা আপনাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর যে ঘটনাটি, আপনি সেই ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন আমার কাছে। এবং আপনি কিভাবে ঘটনাটি পাঠাবেন, আমাদের একটা ইমেল অ্যাড্রেস আছে, আপনারা সবাই জানেন। আপনাকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি, bhutfm@radiofurti.fm। এই অ্যাড্রেসে গিয়ে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া আপনার জানা সেরা অথবা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন, সেটা লিখেও পাঠাতে পারেন, যেটা আপনার ইচ্ছা, যেটা আপনার সুবিধা। চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই পড়ছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালোই আছেন। আমি খুলনা থেকে দিদারুল ইসলাম। আজকে আমি আমার এক পরিচিত দাদুর ঘটনা শেয়ার করব। তার কথা অনুযায়ী তখন 1987 বা 88, আর তখন তিনি ছিলেন একজন প্রাপ্তবয়স্ক যুবক। তিনি বলেন, ঘটনার দিন ঠিক মনে নেই। বাসার সাথে কথা কাটাকাটির জন্য সেদিন বিকেলে তিনি ঘর থেকে বেরিয়ে যান। ঠিক করলেন আর বাড়ি ফিরবেন না। কথা মতো চলতে শুরু করলেন মামার বাড়ির দিকে। কাছে টাকা না থাকার কারণে হেঁটেই রওনা দিলেন। হেঁটে মামার বাড়ি যেতে বড়জোর 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। এর মাঝে রাস্তায় এক বন্ধুর সঙ্গে দেখা, অনেক জোরাজুরি করছিল ওদের বাসায় নেয়ার জন্য, কিন্তু তিনি গেলেন না। এর মধ্যে 7টা বেজে গেছে। একটু ভয় করছিল, কিন্তু বাবার প্রতি রাগটা এখনো কমেনি। হাঁটা শুরু করলেন মামার বাড়ির দিকে। রাস্তার দুই পাশে বিশাল জায়গা জুড়ে ধান ক্ষেত, আর মাঝে মাঝে দুটো একটা গাছ। চাঁদের আলোয় সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছিল, আর হালকা মৃদু বাতাসে পরিবেশটাকে আশ্চর্য রকমের সুন্দর করে তুলেছিল। কিছু যেতেই তিনি দেখলেন কিছু লোক দেখা যাচ্ছে, যাদের কাছে যেতে তিনি বুঝলেন 3 জন লোক দাঁড়িয়ে আছে আর তাদের পাশে একটা খাটিয়া।
তিনি হাঁটার গতি কমিয়ে দিলেন। ভাবলেন ফিরে যাবেন, কিন্তু লাভ হলো না। হাতের ইশারায় ডাক দিল। তিনি একটু একটু করে সামনে এগোতে লাগলেন। দেখলেন খাটিয়ায় দুটো লাশ, একটি বড়, একটি ছোট। এমনিতেই লাশ দেখতেই তার ভয় লাগে, কিন্তু কাছে যেতেই তার মনে হলো একজন বলছে, ভাই আমাদের একটু সাহায্য করবেন, লাশ দুটোকে দাফন করতে হবে। ভাবলেন হয়তো কাছে কেউ মারা গেছে, আর তাদের মতো দেখতে একেবারে, তাদের দেখতেও একেবারে মানুষের মতোই। তারা তাকে সামনের দিকে ধরতে দিল। চলতে শুরু করলেন তারা কবরস্থানের দিকে। যেহেতু ওই এলাকাটা তেমন পরিচিত নয়, তাই তিনি জিজ্ঞাসা করলেন, কবরস্থানটা কত দূর ভাই? আবার বললেন, ভাই কত দূর কবরস্থানটা? আগের মতোই সবাই নীরব। সবাই যেন এক ধ্যানে কিছু একটা ভাবছে। অনেকক্ষণ হাঁটার পরে তারা একটা জায়গায় পৌঁছালেন, যেখানে আগে থেকেই একজন লোক দাঁড়িয়েছিল। তার গা থেকে অসাধারণ একটা আতরের ঘ্রাণ, যা আগে তাকে অনুসরণ করতে বললেন। তার কথা মতো সেই তিনজন এবং তিনি পিছন পিছন যেতে থাকলেন। একটু সামনে এগোতেই কিছু করুণ কান্নার শব্দ কানে ভেসে আসতে লাগলো। মনে হলো তারা এতই কষ্টে আছে যে তাদের কাঁদতেও কষ্ট হচ্ছে। তিনি আর শরীরে শক্তি যাবেন, আর তখনই খাটিয়ার কাঁধে রাখা দরুন কাঁধও বিশাল পরিমাণে ব্যথা করতে শুরু করলো। চোখে ঝাপসা দেখতে শুরু করলেন এবং কান্নার শব্দটা আগের থেকে অনেক গুণ বেড়ে গেল। সাথে কিছু শেয়ালের আর্তনাদ, গলার সর্বোচ্চ জোর দিয়ে তারা ডাকাডাকি করছিল। ভাবছিলেন আজকে এই জীবনের শেষ দিন। এমন সময় সামনে থাকা লোকটি থামতে বলল। তিনি যে জায়গাটিতে থামতে বললেন সেখানে আগে থেকে একটা কবর খোঁড়া ছিল। খাটিয়াটি রাখার পরে খেয়াল করলেন হঠাৎ কোথা থেকে প্রচুর পরিমাণে জোনাকি আসা শুরু করলো। এত পরিমাণ জোনাকি তিনি আগে কখনো দেখেননি। মধ্যে দুটো লাশ, ভাবুক তো, দুটো লাশ, সাথে অসংখ্য জোনাকি। এবং রাজ্যের সব জোনাকি গুলো যেন সেখানে এসে ভিড় করছে। কিসের কারণে? মোনাজাত শুরু হলো। আর ঠিক তখনই আমিন বললেন, আর তখনই আমার আর কিছু মনে নেই। পরের দিন আমার যখন ঘুম ভাঙলো, তখন মা আমার বাসায়, মাথার কাছে বাবা বসা, খুব বকাঝকা করলো। কি হয়েছে জানতে চাইলেন। সেই ঘটনা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, কেউ আপনাকে সাহায্যের জন্য বলল যে লাশ দাফন করতে হবে। এই সময় আপনি এগিয়ে গেলেন এবং এই এগিয়ে গিয়ে আপনি দেখলেন যে একটি ছোট এবং একটি বড় লাশ, এবং তাদের দাফন করার সময় দেখলেন যে পৃথিবীর সব জোনাকিরা যেন এসে ভিড় করেছে। কেন জোনাকিরা আলো জ্বেলে রেখেছিল? কেন তারা এসে ভিড় করেছিল? কি অদ্ভুত একটা পরিবেশ চিন্তা করেছেন। লাশের সাথে জোনাকি। তো এই ছিল ঘটনা। এবং এখন একটু হালকা আমরা কিছু কমেন্ট পড়ে আসবো। দেখতে পাচ্ছি আজকে আমাদের একটা ফোন দেওয়ারও কথা আছে। চেষ্টা করব বাংলাদেশি ভাইরা যারা দেশের বাইরে বিভিন্ন সময়, যারা দেশের বাইরে আছেন এবং যারা বাংলাদেশে খুব মিস করছেন, স্পেশালি এই 16 ডিসেম্বরের জন্য, চেষ্টা করবো তাদের সাথে কানেক্টেড থাকার জন্য। থ্যাংকস আদনান লিখেছে। সুদীপ
চন্দ্র আমাদের লিখেছেন। আমাদের লিখেছেন দেখতে পাচ্ছি এসকে আবু ওবাইদা মাহিম, এবং তিনি প্রথম থেকেই শুনছেন। নীল নীল আকাশ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এমডি কাজী বিল্লাল এইচআর, এবং এবং তিনি আরবে তিনি আরবে জব করেন এবং তিনি আছেন কোনো একটা জায়গায়। এবং আরিফ হোসাইন আমাদের লিখেছেন যে 30 লক্ষ শহীদদের জানাই বিজয় দিবসের শুভেচ্ছা। আমাদেরকে সৌরভ আহমেদ লিখেছেন এবং আমাদেরকে আনন্দ কুমার লিখেছেন সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আরিফ বিল্লা ফার্স্ট টাইম লাইভ শুনছেন, অ্যাপে ছবি দিয়েছেন, তার মানে অ্যাপ দিয়ে লাইভ শুনছেন তিনি। মিনহাজুর রহমান পাপ্পু সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা, ফার্মগেট থেকে তিনি শুনছেন। আমাদের দেখতে পাচ্ছি বিদ্রোহী আমাদেরকে লিখেছেন, হ্যালো রাসেল ভাই, তিনি ঢাকা থেকেই লিখছেন এবং তারা 3 জন মিলে শুনছেন। নয়ন পল বরিশাল থেকে অ্যাপ দিয়ে শুনছেন আমাদেরকে। সাফায়েত রহমান আমাদের সাথে আছেন, আমাদের সঙ্গে আছেন ডাফসান আলম রিজন, এবং আমাদের সঙ্গে আছেন পিয়ার রাজশাহী থেকে তিনি আছেন আমাদের সঙ্গে। মুখলেসুর রহমান মনি আমাদের সঙ্গে আছেন, তিনিও অ্যাপ দিয়ে শুনছেন। এমডি রাকিব খান আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি, এবং তিনি আমাদেরকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। নয়ন আমাদের ফার্মগেট থেকে আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন মোশাররফ বিন দীপ, এবং আমাদের সঙ্গে আছেন শাহিন। এছাড়া আমাদের সঙ্গে আছেন স্বপ্নময়ী মাসুদ, নাইস স্টোরি তাই লিখেছেন। শফিকুর রহমান আমাদের সঙ্গে আছেন, বাসার ছাদে বসে শুনছেন তিনি। নাদির আহমেদ আমাদের সঙ্গে আছেন আদিয়াত ইমন। এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে রেদান হোসেনের হৃদয়। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ওমর ফারুক রিফাত, এসকে আবু ওবাইদা মাহিম, রাকিব হাসান, রাজু আহমেদ হৃদয়, মিনহাজুর ইসলাম আশিক, এমডি মারুফ হোসাইন সহ আরো অনেকে। তো আমাদেরকে যদি আপনারা যদি আমার সাথে কানেক্টেড থাকতে চান তাহলে চলে যান www.facebook.com/radio.ফুর্তি অথবা www.facebook.com/bhutafm.russell এই পেজে। রেডিও ফুর্তির পেজে দেখছি মারিয়া মিম আমাদের সঙ্গে আছেন, এবং তিনি বাড্ডা থেকে শুনছেন আমাদেরকে। খন্দকার মোহাম্মদ আনাস আমাদের সাথে আছেন, চট্টগ্রাম থেকে শুনছেন, অ্যাপ দিয়ে শুনছেন। মেহেদি হাসান শিহাব আমাদের সাথে আছেন, পলিটেকনিক থেকে হোস্টেল থেকে শুনছেন, এবং এটা বরিশাল পলিটেকনিক হোস্টেল। মেঘ বালিকা সিনথিয়া আমাদের সঙ্গে আছেন, আরাফাত আহমেদ আছেন, সরুল সাব্বির আছেন, আদনান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি সানি আমাদের সঙ্গে, হৃদয় খান হৃদয় আছেন, জাহিদুল্লাহ খান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রাকিবুল ইসলাম সাইমন, এবং তিনি অ্যাপ দিয়ে শুনছেন। এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মাইক্রো এমডি টিয়ার, তিনি অ্যাপের রাকিবুল ইসলাম আমাদের অ্যাপের আরো ডেভেলপমেন্ট চান। থ্যাংক ইউ আমাদের সাজেশন দেওয়ার জন্য। পোয়েট সাদ্দাম আমাদের সঙ্গে আছেন, বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। রেদান হোসেন হৃদয় সহ আরো অনেকে আছেন আমাদের সঙ্গে। বিজয় দিবসে অনেক আনন্দ হবে, সেটাই স্বাভাবিক, এবং বিজয় দিবসের একটা খুব ভালো খবর আছে, এবং সেটা আপনাদের জন্য একটা গ্রেট নিউজ। সেটা হচ্ছে পিৎজা ইন বাংলাদেশ, দ্য বেস্ট পিৎজা ইন টাউন, তারা লঞ্চ করছে। দে আর লঞ্চিং নিউ পিৎজা ফ্লেভার ফর দেয়ার ফ্যান্স ইন বাংলাদেশ, এবং সেটা হচ্ছে যে এটা টাইটেল দিয়েছেন বিফ স্টেক পিৎজা। আমরা তো সবাই বিফ পছন্দ করি বাংলাদেশে, এটা বিফ খুবই পছন্দ, কিন্তু বিফ স্টেক পিৎজা আমার ধারণা পিৎজাইনের পিৎজা আমার সবসময় ভালো লাগে। আমি ফ্যামিলির সাথে সবসময় যাই, মানে যখন যাই তখন সেখানেই যাই, এবং অসম্ভব ভালো লাগে। এবং বিফ স্টেক পিৎজা আমি খুব ওয়েট করছি। ইটস ট্রুলি গ্রেট নিউজ, এবং আই এম দ্য ফার্স্ট লাকি ওয়ান whom they are serving this new flavor. আমাকে প্রথম সার্ভ করা হচ্ছে, সো আই এম ভেরি মাচ লাকি যে আমি ফার্স্ট সেটা টেস্ট করবো, এন্ড আই এম ট্রুলি অনার্ড। এন্ড নাম শুনেই মনে হচ্ছে যে পিৎজাটা নিশ্চয়ই অনেক ভালো হবে, এবং আমি অ্যাকচুয়ালি ওয়েট করতে পারছি না। পিৎজা ইন সেট দ্য ফুড, সো আমি একটা পিৎজা ব্রেকে যাচ্ছি এখন, দেখি কেমন খেতে এবং নিউ ফ্লেভারটা কেমন। ফিরে এসে আপনাদের সবাইকে জানাচ্ছি যে টেস্টটা কেমন। সঙ্গে থাকবেন সেই পর্যন্ত, এবং দারুণ সব ঘটনা আমাদের জন্য ওয়েট করছে। আমরা ফিরে আসছি একটু পরে। স্টে টিউনড রেডিও ফুর্তি 88 FM and রেডিও ফুর্তি। Bhoot FM, the night comes alive. Yes, first I would like to thank Pizza in Bangladesh again for sending me this new flavor beef steak pizza, which is officially not launched yet. কিন্তু স্যাড হওয়ার কোনো কারণই নেই এবং কোনো দরকার নেই আপনাদের, কারণ সকাল 11টা থেকেই পিৎজা ইনের সব আউটলেটে এই ফ্লেভারটা আপনি
পাবেন এবং উপভোগ করতে পারবেন সেটা। এবং পিৎজাইন ফ্যান্সদের জন্য আরো একবার জানিয়ে দিচ্ছি যে এখন কিন্তু পিৎজাইনের টোটাল 7টা আউটলেট আছে: উত্তরা, গুলশান, বনানী, মিরপুর, ধানমন্ডি, লালবাগ and Police Plaza. And trust me, the flavor is amazing, and I'm sure you will love it too. And you can even go for the free home delivery service as per convenience. Contact number হচ্ছে 096100749992. For more details, visit their official Facebook page এবং সেখানে আপনি পেয়ে যাবেন। আরো একবার নাম্বারটা বলছি 096100749992. তো যাই হোক, আমরা আবার যাবো এখন আমরা আমাদের সরাসরি দ্বিতীয় ঘটনা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএম বিজয় দিবস আজকে, এবং বিজয় দিবসের এই স্পেশাল সময়টাতে আমরা আরো একটি ঘটনা শুনবো। আমাদের আরো একজন নতুন অতিথি আছেন যিনি আমাদেরকে তার ঘটনাটা শোনাবেন, তার ঘটনা শেয়ার করবেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স। আমি মোহাম্মদ আকাশ, আমি এসেছি চাঁদপুর জেলা হাজিরস্থল থেকে। ওকে, তো প্রথমে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আর শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি সেই শহীদদের প্রতি যারা 1947 সাল থেকে আজ পর্যন্ত যারা আমাদের দেশকে মানে রক্ষা করে এসেছে। তো রাসেল ভাই, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি একটি ব্রিজ কেন্দ্রিক ঘটনা, আর ঘটনাটি ঘটে আমার একটা ফ্রেন্ডের সাথে। ফ্রেন্ডের নাম হচ্ছে আবু বকর। তো ফ্রেন্ড, সময়টা ছিল 2006 সাল। আমি তখন চাঁদপুরে কোন একটা স্কুলে পড়তাম। তো আমরা ম্যাচে থাকতাম আর ওই সাথে আমার ফ্রেন্ডও ছিল। তো ঘটনার দিন রাত 11টার দিকে সে আমাদের কিছু না বলেই সে চলে যায়, সাইকেল নিয়ে বের হয়ে যায়। তো তারপর সে ঘটনা যেভাবে বলে আমি ঠিক সেভাবে বলছি। তো সাইকেল নিয়ে সে চলে যায় আমাদের স্কুলের হোস্টেলে। সেখান থেকে একটা নোট নিয়ে সে বাসার দিকে চলে আসবে। এই সময়টা সে রাসেল ভাই ভুলবশত বলেন আর রাস্তা হারিয়ে বলেন সে চলে গেছে ওই ব্রিজটার পাশে। তো ব্রিজটার আমি একটু ছোট্ট বর্ণনা দিয়ে নিই। ব্রিজটা তখন নতুন হয়েছিল, চাঁদপুর পুরান বাজার আর নতুন বাজার সংযোগ ব্রিজ। আর ব্রিজটার পাশে চাঁদপুর সদর হসপিটাল, আর তার সামনে ঈদগাহ মাঠ। তো সে ভুলবশত সেই মাঠে মানে ব্রিজটার পাশেই চলে যায়। যাওয়ার পরে সে ওইখানে বলে যে এখানে চলে আসছে, যেহেতু এখানে কিছুটা আমি সময় কাটাই। তো সে ব্রিজে যেহেতু সরাসরি নতুন ব্রিজ, সরাসরি উঠা যায় না, সে সাইকেলটাকে গাছের সাথে তালা লাগিয়ে সে ব্রিজের যে ঢালু থাকে সেই ঢালু দিয়ে উপরে উঠে যায়, ব্রিজের উপরে উঠে যায়। উঠে যাওয়ার পরে সে এখানে অনেকক্ষণ সময় কাটাতে লাগলো। কতক্ষণ সময় কাটিয়েছে সে ঠিক বলতে পারবে না। তারপরে একটা সাডেন টাইম সে দেখতে পেল যে নতুন বাজার থেকে একটা কালো মাইক্রো আসছে। তো সে ভাবলো যে ব্রিজে সাইকেল উঠা যায় না, রিক্সা উঠা যায় না, তারা মাইক্রো নিয়ে আসলো কিভাবে। তো কৌতূহলবশত সে সামনের দিকে আগাতে থাকে। এমন সময় দেখে যে মাইক্রো থেকে 6 থেকে 7 জন লোক নেমেছে, সাথে একটা ছোট্ট বাচ্চা। তো সে তো ভাবলো যে কি হচ্ছে এখানে, আমি যাই একটু দেখি তারা কিভাবে আসলো। তো যাওয়ার সাথে সাথে ও দেখলো যে লোকগুলা হঠাৎ করে ছেলেটাকে জবাই করে নদীতে ফেলে দেয় ব্রিজের উপর থেকে। তো এইটা দেখার পরে সে অবাক হয়ে যায় যে কি হইলো ব্যাপারটা। সে দৌড়ে যাওয়ার আগেই লোকগুলা ওই মাইক্রোটা নিয়ে পুরান বাজারের দিকে চলে যায়। নতুন বাজার থেকে আসতো, পুরান বাজারের দিকে চলে যায়। যাওয়ার পরে ও ওইখানে দেখতে পারে যে রক্ত একদম পুরো জায়গাটা লাল হয়ে আছে। তো সে কি করলো, ওই ছেলেটাকে দেখার জন্য ব্রিজের উপর থেকে নিচের দিকে তাকালো, দেখলো যে ছেলেটা ভেসে আছে। ছোট ছেলে, বয়স 6 কি 7 হবে। তো সে কি করলো, ছেলেটাকে বাঁচানোর জন্য, যেহেতু পাশেই সদর হসপিটাল, সে দৌড়ে ব্রিজের নিচে চলে যায়, আবার নদীতে ঝাঁপ দেয়। ঝাঁপ দেওয়ার পরে সে ওইখানে যায় যেখানে ছেলেটাকে ফেলা হয়েছিল। তারপরে সে ওইখানে গিয়ে অনেকক্ষণ খোঁজাখুঁজি করে, কিন্তু ছেলেটাকে পায়নি। পরে সে বাসায় আসে। বাসায় আসার পরে আমরা তার ভিজা শরীর দেখে আমরা তো অবাক যে কি ব্যাপার, তুই কোথায় ছিলি এতক্ষণ, তোকে। তো সে আপনার কাঁপতে থাকে আর কোনো কথা বলতে পারতেছিল না। পরে আমরা ওকে ড্রেস চেঞ্জ করানোর পরে ওকে বসায় শোয়ানোর পরে বলি যে ঠিক আছে, তুই তার ঘুমা। পরের দিন সকালে আমরা উঠে দেখি যে সে বসে আছে। তো জিজ্ঞেস করার পরে ও বলে যে আমি কালকে সারা রাত ঘুমাতে পারিনি, আমার সাথে এই জিনিসগুলো হয়েছে।
তো আমরা তাকে এই যে স্থানীয় মসজিদের ইমামের কাছে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে উনি ওকে দোয়াটা পরে ফু দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পরে উনি আমি মসজিদের ইমামকে জিজ্ঞেস করি যে হুজুর এটা কেন হইলো। তো হুজুর বলল যে ও এটা এই যে ব্রিজের যে বলি দেয়, এটা নাকি মানুষের তাজা রক্ত দিতে হয়, এটা অনেক আগে থেকেই শুনে এসেছে। আচ্ছা আচ্ছা। পরে ওই মসজিদের ইমাম বলল যে ওটা ওই আমার ফ্রেন্ড ওইটা আবার দেখছে। তো আমরা জিজ্ঞেস করলাম তাই বলে একটা মানুষের সামনে বলি দিবে? আর এখানে তো কোনো উঠানো যায় না, মাইক্রোটাইক্রো উঠা যায় না। হুম। তো সে বলল যে এটা কেন হয়েছে এটা তো উনি জানেন না, তবে আবু বকর কেন দেখছে এটা আসলে আবু বকরই জানে। তারপর থেকে তার মানে আসলে এরকম কোনো ঘটনা ঘটেনি, কিন্তু উনি চোখের সামনে হ্যাঁ, দেখেছেন। এটা আবু বকর Okay. চোখের সামনে দেখছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা পরবর্তী ঘটনায় যাব এবং আমরা খুবই আবেগ আপ্লুত হয়ে যে আমি একটা কথা চিন্তা করলাম। আপনি চিন্তা করেছেন যে আমরা যারা বাংলায় কথা বলি, যারা বাংলা ভাষাভাষী মানুষ, তাদের একটা নির্দিষ্ট ভূখণ্ড আছে বাংলাদেশ। পৃথিবীতে বাংলা ভাষা অন্য যে কোনো জায়গায় মানে কি বলবো যে টেকাটা মানে যদি মুশকিলও হয়ে যায়, আমাদের বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে সব মানুষ বাংলায় কথা বলেন। আমরা সবাই একসাথে বাস করি, আমাদের একটা নির্দিষ্ট মানচিত্র আছে, একটা নির্দিষ্ট পতাকা আছে। কত বড় একটা বিষয় এটা, কত বড় একটা ব্যাপার এটা, এবং অনেক বড় একটা আইডিয়া কিন্তু বাংলাদেশ, রাইট? তো আমাদের বাংলাদেশীদের প্রতি এবং বাংলা ভাষা আর ভাষা যারা কথা বলি এবং বাংলা ভাষার বাংলাদেশে বাস করি তাদের প্রতি সবসময় দেখি যে বন্ধুসুলভ আচরণ করেন আমাদের পশ্চিম বাংলার যারা বাসিন্দা রয়েছেন তারা, এবং আমাদের বন্ধুই মনে করেন এবং আমরাও তাই মনে করি। পশ্চিমবঙ্গ থেকে একটি ইমেইল এসেছে, যে ইমেইলটি আমি এখন পড়তে চাই। আপনাদের সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা, এবং আশা করছি যে আমাদের মতো আপনারা আজকে অনেক অনেক খুশির একটি দিন। যাই হোক, আমি চলে যাচ্ছি ঘটনায়। আপনি ঈশ্বরের অস্তিত্ব বিশ্বাস করেন? ভগবানকে যদি সত্যি বিশ্বাস করেন তাহলে শয়তানের অস্তিত্বকেও আপনার অস্বীকারের কোনো কারণ থাকে না। ভালোর মর্ম কখনোই অনুভব করা যেত না যদি খারাপ না থাকতো, তেমনি শয়তানের উপস্থিতি আছে বলেই ঈশ্বরের গভীরতা অনুধাবন করা যায়। বেগুনকোদর স্টেশন পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার প্রত্যন্ত এক অখ্যাত অথচ ভয়ঙ্কর স্টেশন। এই স্টেশনের অতীত আজও এক ভয়ঙ্কর ইতিহাস বহন করে চলেছে। ভারতীয় রেল দপ্তর এই স্টেশনের ভয়ঙ্কর যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো স্বীকার করে নিয়েছে। 1967 সালে শুরু হয় এর সূত্রপাত। সেই সময় যিনি স্টেশন মাস্টার ছিলেন তিনি একদিন রাতে স্টেশনে কিছুদিন আগে থেকেই ট্রেনে কাটা পড়া মহিলার অশরীরী আত্মাকে নিজের চোখে দেখতে পান। ভয়ে আতঙ্কিত হয়ে তিনি রেল দপ্তরে নিজের স্টেশন বদলি করার অনুরোধ জানান, কিন্তু রেল কর্তৃপক্ষ ওনার সেই অভিযোগকে মনের ভুল আর বদলি নেয়ার জন্য বানানো ঘটনা বলে নাকচ করে দেন। এর কিছুদিন পরেই স্টেশন মাস্টার তার স্ত্রীর মৃতদেহ ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া যায়। যে কোনো মানুষের পক্ষে সে কাজ করা সম্ভব না, তা স্বীকার করে নেয় তদন্তকারী দলরা। অনেক তদন্ত, অনেক পরীক্ষা নিরীক্ষার পরেও জোড়া খুনের রহস্য সমাধান করার কারো পক্ষে সম্ভব হয়নি। এ কথায় অশরীরী বিভীষিকা কার্যত স্বীকার করে নেওয়া ছাড়া আর কোনো কারণ অবশিষ্ট রইল না। এরপর আর কোন স্টেশন মাস্টার ওই স্টেশনে কাজ করতে যেতে চাননি। ওই এলাকায় জনবসতি ছিল, তারাও অন্যত্র যেতে থাকে, কারণ তারাও প্রতি রাতে ওই একই বিভীষিকার শিকার। লোকমুখে এই স্টেশনের ভয়াবহতা এমন আকার ধারণ করে যে শেষে রেল দপ্তর বাধ্য হয়ে স্টেশনটিকে পরিত্যক্ত ঘোষণা করে বন্ধ করে দেয়। 42 বছর বন্ধ হয়ে পড়ে থাকার পর 2009 সালে আবারও পুনরায় স্টেশনটি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়, এবং রেল মন্ত্রক স্টেশনটি পুনরায় চালু করলেও স্টেশনে পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং স্টেশনটি কোনো সম্প্রসারণ বা উন্নয়ন, তাদের বক্তব্য কেউ ওই স্টেশনে কাজ করতে যেতে চায় না, না স্থানীয়রা না দূরের কেউ। কারণ ওই স্টেশনের মাহাত্ম্য শুধুমাত্র ভারতে নয়, প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এর জন্য বিশ্বের ভয়াবহ ভৌতিক স্টেশনগুলোর মধ্যে অন্যতম হিসেবেও স্থান করে নিয়েছে। স্টেশনটি শেষে এক পুরো ভৌতিক বাড়ির মতো
আজও পড়ে রয়েছে। প্রতি রাতে 8টার সময় ট্রেনটি এই স্টেশনে দাঁড়ায় শুধুমাত্র 1 মিনিটের জন্য, যদিও স্টেশনটিতে কেউ নামেও না, কেউ ট্রেনে ওঠেও না। তারপর থেকে আজ পর্যন্ত ট্রেন থামা শুরু হলেও বিকেলের পর কোনো টিকিট বিক্রেতা আর স্টেশন মাস্টারকে স্টেশনে দেখা যায় না সাধারণ মানুষদেরও। যদিও স্টেশনটি থাকলেও ভারতের এটি একটি এমন স্টেশন যেখানে রেল দপ্তরের কোনো কর্মী বা এরকম মানুষজন থাকে না, যেহেতু সেরকম ব্যাপারগুলো তিনি লিখেছেন। সম্প্রতি বেগুন কদরের পুরনো বিভীষিকা পুনরায় ঘুমন্ত আগ্নেয়গিরির মতো জেগে উঠল এবং ফিল্ম পরিচালক একজন এবং তিনি একটা সিনেমা করলেন, কিন্তু স্টেশনটিতে রাতের বেলা এমন ভয়াবহ ঘটনার মুখোমুখি যে সিনেমাটির কলাকুশলীরা, অভিনেতা অভিনেত্রীরা যারা ছিলেন তারা সিনেমার শুটিং শেষে বন্ধ করতে বাধ্য হয়ে যান। ওখানে গিয়ে কেউ অভিনয় করতে রাজি নয় জীবনের বাজি নিয়ে। 24 ঘন্টায় সাংবাদিকরাও এই স্টেশনটির ভয়াবহতা স্বীকার করে নেয় এবং সেটা তারা নিচে নিয়ে আলোচনা হয় এবং এই স্টেশনটি নিয়েই তিনি লিখেছেন এবং স্টেশনটির ব্যাপারে উইকিপিডিয়া বা বিভিন্ন জায়গায় লেখালেখি হচ্ছে। তো যারা আমি অনুরোধ করবো যারা ইন্ডিয়াতে থাকেন তারা যদি এই ঘটনাটি জানেন, আমি তো জানি না, আমাকে তো পাঠিয়েছেন যিনি, তার ঘটনা পড়লাম আমি, এবং যিনি পাঠিয়েছেন তিনি হচ্ছে প্রণব সেনগুপ্ত, নাকতলা, কলকাতা। তারপরে তার মোবাইল নাম্বারটি দেওয়া আছে। তো আপনারা যদি জানেন, উনি লিঙ্কও দিয়ে দিয়েছেন বিভিন্ন জায়গায়, কিন্তু কেউ যদি ওই স্টেশনে কোনো কিছু শিকার হয়ে থাকেন, কোনো ঘটনার শিকার হয়ে থাকেন, ডেফিনেটলি আমাকে জানাবেন। এবং ওই স্টেশনে যদি আপনাদের পরিচিত কারো কোনো ঘটনা ঘটে থাকে সেটিও প্লিজ আমাকে জানাবেন বা অডিও ক্লিপ করে পাঠিয়ে দেবেন। আমরা চলে যাব ঘটনায়, তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড, রেডিও ফুর্তি 88 FM and ডু ফুর্তি। Exclusively on FusionBD.com. Bhoot FM. The night comes alive with grabbing force. Yes, the night comes alive with grabbing phone. আপনারা শুনছেন রেডিও ফুর্তি 88 FM এবং ভূত FM চলছে। চলে যাব আফনান ভাইয়ের কাছে তার সেকেন্ড ঘটনা শোনার জন্য। ছোট একটা ঘটনা আছে, সেটা শুনে ফেলবো। আফনান ভাই, শুনি আপনার ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই। তো রাসেল ভাই, এখন যে ঘটনাটা আমি শেয়ার করব এটা আমার যে নানা বাড়ি আর কি, রাজশাহী জেলার বেলগাছি এলাকার ঘটনা। তো ঘটনাটি যার সাথে ঘটে তার নাম হচ্ছে কফিল উদ্দিন। সেটা 18-19 বছর বয়সী একটি তরুণ যুবক ছিল। তো ওর আবার শখ ছিল যে মুরগি পালা। তো এর মধ্যে যারা গ্রামে থাকেন বা যারা মুরগি গ্রামে যারা মুরগি পালেন, খেয়াল করবেন রাসেল ভাই যে অনেক সময় দেখা যায় কিছু ওই রাতে সারাদিন ঘোরাঘুরি করার পরে মুরগিগুলো ঠিক বাসায় নেয়, অনেক সময় গাছে থাকে। আচ্ছা, অনেক সময় গাছে থাকে, ওরা খোপের মধ্যে আসে না। আচ্ছা আচ্ছা, সুন্দরবনে দেখেছি মুরগি গাছে। তখন অনেক কষ্ট করে ওই গাছ থেকে নামিয়ে আনতে হয় ওদের। তখন ওর কিছু মুরগিগুলো গাছে থাকতো। তখন করতো কি, রাতের বেলা ওই লাইট নিয়ে টর্চ নিয়ে, তখন আসলে যে 5 ব্যাটারি টর্চ ছিল, এখন করতে চায় না, টর্চ নিয়ে তখন ওই গাছে গাছে লাইট মারতো যে কোন গাছে মুরগি। ওর বেশ কিছু গাছ ছিল, ওই গাছের মধ্যেই কোনোটাতে পাওয়া যেত। তো এরকম 3-4টা মুরগি কখনো ভাই ধরে নিয়ে আসতে হতো প্রতিদিন রাতের বেলা, সন্ধ্যার পরে। তো রাসেল ভাই, এরকম প্রতিদিন ঘটতে থাকে। একদিন কি হয় রাসেল ভাই, যখন একটা গাছে টর্চ মারে, দেখে হ্যাঁ মুরগি আছে, কিন্তু হঠাৎ করে মনে হলো গাছের উপরের ডালে কি যেন চোখ জল জল করছে কিছুর একটা। তো যখনই আবার লাইটটা ওদিকে ঘুরিয়েছে, চোখ যেখানে জল জল করে ওদিকে ঘুরিয়েছে, সাথে সাথে সে দেখে যে না, ওখানে কিছু নাই। তখন মনে হচ্ছে হয়তো সে ভুল দেখেছে। কিন্তু যখন রাসেল ভাই লাইটটা বন্ধ করে দিয়েছে, হঠাৎ তার মনে হয়েছে উপর থেকে একটি সাপ উড়ে এসে তার গলা পেঁচিয়ে ধরেছে। আচ্ছা, সে তো মারাত্মক ভয় পেয়ে যায় এবং হাত দিয়ে ওই সাপটা প্যাঁচ খুলে, গলা থেকে প্যাঁচ খুলে ছুঁড়ে ফেলে দেয়। আচ্ছা, ছুঁড়ে ফেলেই দৌড়ে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে বলে যে সাপ আমার গলা পেঁচিয়ে ধরেছিল। তখন বাসা থেকে বলে যে ও কিছু না, এটা মনের ভুল, এটা বলে। কিন্তু ওর সাংঘাতিক খুব ভয় পায় এবং ওর জ্বর চলে আসে। তো যাই হোক রাসেল ভাই, ওই হুজুরের ঝাড় ফুঁকে ওর মোটামুটি সুস্থ হয়ে যায়। আচ্ছা, কিন্তু আর একটা সমস্যা রাসেল ওর সাথে ঘটতে থাকে। ও
ও রাতের বেলা হঠাৎ করে চিৎকার করে ওঠে হুম যে সাপ সাপ বলে চিৎকার করে ওঠে। কি সাপ বলে যে আমার মনে হচ্ছে আমার বিছানার চাদরের নিচ দিয়ে একটা সাপ চলে যাচ্ছে। আচ্ছা তখন বাসার লোকজন আসে, এসে ভালো করে লাইট টাইট দিয়ে দেখে যে না, ঘরে তো কোনো সাপ নেই। হুম তখন বলে যে এটা হলো মনের ভুল, ওই যে সাপ পেঁচিয়ে দিয়েছে ওর মানে মাথার মধ্যে ওই বিষয়টা কাজ করছে, এজন্য সবসময় মনে হয় যে ওর মানে সাপ ওর তাড়া করছে। আচ্ছা তো এরকম রাসেল ভাই প্রায় রাত্রেই ও মানে এরকম চিৎকার চেঁচামেচি করতো সাপ সাপ বলে, কিন্তু বাসার ঘরের লোকজন যেত দেখতো না কোনো সাপ নাই। তো একদিন রাসেল ভাই মানে সত্যি সত্যি মানে সে যখন চিৎকার করছে বাড়ির লোকজন মানে প্রতিদিন একই ঘটনা দেখতে দেখতে মানে তারাও বিরক্ত হয়ে গেছে। হুম তো ওদিন বেশ রাগ করেই তার ঘরে ঢুকেছে। আচ্ছা ঢোকার পরে রাসেল ভাই দেখে ওর সারা ঘর হুম মানে ছোট ছোট মানে ছোট সাপ, ওই আকৃতির সাপ কিন্তু মোটা, ছোট ছোট, ও সারা ঘর ঘুরে বেড়াচ্ছে এবং ও চিৎকার চেঁচামেচি করছে। তো যখনই লোকজন চলে আসে তখনই হঠাৎ করে ওই সাপগুলো অদৃশ্য হয়ে যায়। তখন বুঝতে পারে যে না, আসলে এটা ওর মনের ভুল ছিল না, নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছিল। তখন এরা একটা ভালো একজন মানে আলেমের সঙ্গে সলা পরামর্শ করেন এবং আলেমরা তখন ওই আলেম উনি বলেন যে আসলে কিন্তু রাসূল ভাই আমাদের কিন্তু মানে শরীয়তে বলা আছে এবং আমাদের অনেক মুরব্বীরা এটা পরামর্শ দেন, রাতের বেলা কখনো গাছে টর্চ না মারতে। আচ্ছা ও সময় কিন্তু অনেক অশরীরা ওইখানে বিশ্রাম করে। তো ও করতো কি, প্রতিদিন টর্চ মারতো, তো ওদের খুব বিরক্ত হতো। হুম তো ওর প্রতিনিয়ত এরকম বিরক্ত করেছিল দেখেই ওরা কিন্তু ওকে ভয় দেখিয়েছিল। আচ্ছা কিন্তু রাসেল ভাই ওই হুজুরের পানি পড়া এবং ঝাড় ফুঁকে কিছুটা সে সুস্থ হয় বটে, কিন্তু ওর মনের ভিতরে একটা মারাত্মক আতঙ্ক সৃষ্টি হয়েছে। সেটা হচ্ছে ও রাতের বেলা যখন হেঁটে আসতো ও বারবার খালি পিছনে তাকাতো, ওর খালি মনে হতো যে ওর পিছনে মনে হয় কোনো সাপ ফলো করছে তাকে। ও এক পা আগাতো আর পিছনে তাকাতো, এক পা আগাতো এবং পিছনে তাকাতো। এই যে ওর মনের ভয়, এই ভয়ে আস্তে আস্তে খুব সে মানে শুকিয়ে যেতে থাকে এবং একটা সময় রাসেল ভাই সে মারা যায়। আচ্ছা তো এটা রাসেল ভাই অনেক ছোট একটা ঘটনা যদিও, কিন্তু অন্যরকম। রাসেল ভাই এখানে আমাদের কিন্তু একটু শিক্ষণীয় আছে। আমরা কিন্তু অনেক সময় রাতের বেলায় এভাবে বিনা প্রয়োজনে গাছে টর্চ মারি, আসলে এটা কিন্তু উচিত না। যাই হোক, আমার কাছে সবচেয়ে বেশি অদ্ভুত লেগেছে সেটা হচ্ছে ঘরের মধ্যে সাপ ঘুরে বেড়ানোর ব্যাপারটা, এবং এটা যদি আপনি ঘুম ভেঙে উঠে দেখেন তাহলে আপনিও ভয় আর পাবেন। রাসেল ভাই যদি মনে হয় পিঠের নিচ দিয়ে একটা সাপ চলে যাচ্ছে তাহলে কি ভয়ঙ্কর অবস্থা সেটাই। মনে হয়। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, আপনার কাছে যাব এবং আপনার ঘটনা শুনবো আমরা। আপনার সেকেন্ড যে ঘটনাটি আছে সেটা প্লিজ একটু আমাদেরকে বলবেন। থ্যাংক ইউ রাসেল ভাই। একটু জোরে বলতে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ রাসেল ভাই। তো আমার যে সেকেন্ড স্টোরিটা, এটা আমার খালাতো ভাইয়ের কাছ থেকে নেওয়া। তো আমার খালাতো ভাই হচ্ছে 2008-এ বা 2009-এ স্কলারশিপ নিয়ে আপনার হচ্ছে লন্ডনে চলে যায়। যাওয়ার পরে সেখানে ভাইয়ের সাথে ভাইয়ের একটা ফ্রেন্ড যায়, ওর নাম হচ্ছে রবিন। তো ভাইয়েরা লন্ডনে গ্রিনউইচে একটা বাসা ভাড়া নিয়েছিল। তো দুজন থাকতো একসাথে। থাকার পরে মাসখানেক পরে ভাইয়াদের ভার্সিটির একটা বিদেশি ফ্রেন্ড উঠে, নাম তার হচ্ছে জর্জ মিশেল। আচ্ছা। তো ঘটনাটি এই জর্জ মিশেলকে নিয়েই। তো জর্জ মিশেল হচ্ছে একটা পিজা ডেলিভারি বয় ছিল, সে পিজা ডেলিভারি করতো। তো ঘটনার দিন মিশেল হচ্ছে পিজার ডেলিভারি করতে বেরিয়ে যায়। তো যেহেতু অন টাইমে ডেলিভারি করতে হয়, তো মিশেল তাড়াতাড়ি সময় মেনটেন করেই তাড়াতাড়ি হচ্ছে ডেলিভারি করতে থাকে। তো লাস্ট একটা পিৎজা ছিল, সেটা ফ্যামিলি সাইজের একটা পিৎজা। এটা ওর করতে হবে, ডেলিভারি করতে হবে লন্ডনের গ্রিনউইচের আপনার হচ্ছে টাওয়ার হেলমেটস এর পাশে কোনো একটা বাড়িতে। টাওয়ার হেলমেটস এ যাইতে হইলে আপনার লন্ডনের যে টেমস নদী আছে পূর্ব লন্ডনে, ওইটার নিচ দিয়ে হচ্ছে একটা টানেল গেছে, সেটাকে বলে গ্রিনউইচ টানেল। তো ওই গ্রিনউইচ টানেল পার করে যেতে হয়। তো মিশেল রওনা দিছিল যে যাবে, তখন মিশেলের সাথে তার একটা পরিচিত লোকের দেখা হয়ে গেল রাস্তায়। তো লোকটা জিজ্ঞেস করতেছিল যে তুমি কোথায় যাচ্ছ। তো মিশেল বলতেছিল যে আমি অমুক জায়গায় যাচ্ছি। তখন ওই লোকটা বললো যে তোমার সেখানে যেতে হলে তো তোমার টানেল পার করতে হবে, যেহেতু অনেক রাত। আর মানে মিশেলের যেই ওয়ার্কিং আওয়ারটা ছিল সেটা ছিল রাত 8টা থেকে 2টা পর্যন্ত রাতের বেলা। তখন অনেক রাত,
তখন মিশেল হচ্ছে বলতেছে যে হ্যাঁ আমি জানি ওইখানে টানেল পার করে যাইতে হবে, আমি আগে ওইখানে গিয়েছিলাম। পরে লোকটা বলতেছে ওই জায়গাটা তো শুনেছি ভালো না, তুমি একটু সাবধানে যেও। তো এটা বলে লোকটা বিদায় জানায় মিশেলকে। তো মিশেল হচ্ছে বাইক পার্ক করে টানেলের এপাশে, করার পরে মিশেল টানেলের ভিতরে ঢুকে যায়, যেহেতু অনেক রাত, লোক না থাকাই স্বাভাবিক। হুম, পরে এই টানেল থেকে যখন বামে মোড় নিল মিশেল, তখন হঠাৎ করে একটা লোকের সাথে দেখা হয়। তো মিশেল ভয় পেয়ে যায় রীতিমতো, অনেক রাত। তো মিশেল নিজের ভয় ভাঙাতে লোকটাকে হ্যালো বলে, যে হ্যালো। তখন লোকটা কোনো কিছু না বলেই মিশেলকে পাশ কাটিয়ে চলে যায়। তো মিশেলও কিছু না ভেবে মিশেল তার ডেলিভারি করতে চলে যায়। তো যেই বাড়িটার ঠিকানা যাচ্ছিল মিশেল, সেই বাড়িটার সামনে, ঠিক সামনে গিয়ে দেখা যায় একটা বড় মানুষের আপনার প্রতিমূর্তি, হুম। যেটা আঁকা ছিল এবং তার নিচে দিয়ে লেখা ছিল তার নাম, তার জন্মসাল থেকে মৃত্যু সালটা। আচ্ছা। তো মিশেল এটা দেখে বেশ অবাক হয় যে এই লোকটাকে আমি মনে হয় টানেলে দেখেছি, হুম, হুম, মানে চেহারার সাদৃশ্য, সিমিলারিটি যেটা আছে, হুম, হুম। চেহারা সিমিলারিটি আছে। তো মিশেল এটা চিন্তা করেন যে ব্রিটিশরা ওরা দেখতে প্রায় একই রকম হয়। তো মিশেল এটা বলে মাথা থেকে উড়িয়ে দিল। তো মিশেল ডেলিভারি করে ফেরার সময় ঠিক ওই জায়গাটায়, যে জায়গায় মিশেলের সাথে ওই লোকটার ক্রস হয়েছিল, ঠিক সেই জায়গাতে গিয়ে আবার ওই লোকটার সাথেই দেখা হয়েছিল। হুম, হুম। দেখা হওয়ার পরে ওই লোকটা মিশেলের দিকে তাকায়নি, কিন্তু বলতেছিল, নিজে নিজে বলতেছিল, ইংলিশে বলতেছিল যে এই জায়গাটা ওদের না, ওরা আমার জায়গাটা দখল করে খাচ্ছে, এটা বলতেছিল। আর মিশেল যখন লোকটার দিকে তাকালো, তখন দেখলো যে লোকটার ফেস থেকে ধোঁয়ার মতো উঠতেছিল। তো এইটা দেখে মিশেল হচ্ছে জ্ঞান হারিয়ে ফেলে। তো একটু বলে রাখা ভালো, আমি বলতে ভুলে গিয়েছিলাম রাসেল ভাই। তো সে যখন বাড়ি থেকে ফ্রিজে ডেলিভারি করতে বের হয়ে আসছিল, তখন রবিন ভাইয়াকে ফোন দেয় যে রবিন, আমার একটু ভয় লাগছে, তোরা এসে আমাকে নিয়ে যা। তো রবিন ভাইরা ওইখান থেকে রওনা দিল, আর এদিক দিয়ে এই ঘটনাটা হয়ে গেল। পরে রবিন ভাইরা আসলো, আসার পরে মানে রবিন ভাই আর আমার খালাতো ভাই আসলো এখানে টানেলের কাছে। আসার পরে দেখলো যে ওর ফোনে আনরিচেবল আসতেছে, ওর ফোন, মিশেলের ফোন। পরে হচ্ছে ওরা টানেলের ভিতরে ঢুকে যায়। ঢুকার পরে ওই মোড়ে গিয়ে দেখে যে মিশেল পড়ে আছে। তো মিশেলকে ওরা স্থানীয় পাশের হসপিটালে নিয়ে যায়। তো 6 দিন মিশেলের কোনো জ্ঞান ফিরেনি। 6 দিন। আচ্ছা। 6 দিনের পরে মিশেলের যখন জ্ঞান ফিরে, মিশেল বলে যে আমি এই জিনিস দেখেছি, এটা কেন হয়েছে আমি জানি না। আর এটা মনে হয় যে এই লোকটার যারা ওইখানে থাকতেছে বর্তমানে, তারা মনে হয় ওই লোকটার জায়গা দখল করে খাচ্ছে। তারপর থেকে রাসেল ভাই হচ্ছে মিশেল এই পিজ্জা ডেলিভারি চাকরি ছেড়ে দেয়, অন্য একটা জব করে। তো এই ছিল রাসেল ভাই আমার খালাতো থ্যাংক ইউ সো মাচ, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। এবং আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে অনেকেই ফেসবুকে লিখছেন, কমেন্ট করছেন, এবং অনেকেই অনেক জায়গা থেকে কমেন্ট করছেন। বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছেন অ্যালেক্স, সুজন, আমাদের এখানে শেখ মাহমুদুল হাসান, ছোটন আছেন, তিনি অ্যাপ দিয়ে শুনছেন। কোথা থেকে লিখছেন সেটা জানাবেন অবশ্যই। আমাদের সাথে আছেন মাসুদ গফরগাঁও, আমাদের সঙ্গে আছেন রাসেল আফসানা, আর আফসান রানা। আচ্ছা, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সোহান হোসাইন, এছাড়াও স্বপ্নময়ী মাসুদ, মোহাম্মদ মাশরাফি বিন দীপ, মাহমুদুল্লাহ হক মিঠু, রাফি আহমেদ, তানজিলা তান্নি আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও NS খান অনি, এছাড়াও রুহুন নাজিয়া, জলধারা রহিম, আমাদের সঙ্গে আছেন নাদির আহমেদ, খুব চমৎকার ছবি দিয়েছেন, পথ ফ্ল্যাগকে সবাই সেলুট করছেন, এরকম একটা ছবি। ইবাদ ইব্রাহিম আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও ইশরাত ইরা, এবং তিনি আমাদের সঙ্গে আছেন 25 লক্ষ শহীদের বলিদানে আমরা অর্জন করেছি আমাদের স্বাধীনতা, এবং পত্রিকা বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ইসরা তারা। এছাড়াও আমাদের সঙ্গে আছেন ইমন ইমরান, এছাড়াও রেডিও ভক্তি যে পেজটি সেখানে রয়েছে কাউসার হোসাইন লিখেছেন হ্যালো। এছাড়াও আহমেদ শাওন আছেন, বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন, শুনছেন অ্যাপ দিয়ে সোনাইমুড়ি নোয়াখালী থেকে। এছাড়াও ফাহাদ খান সোহাগ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি স্পর্শহীন স্বপ্ন, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরো অনেকেই। তো আপনি যদি থাকতে চান তাহলে চলে আসুন আমাদের সঙ্গে, এবং আমাদের দুটো পেজ রয়েছে, www.facebook.com/radio.furti and www.facebook.com/boothfm.
রাসেল। তো যাই হোক, এই দুটো পেজে আপনি চলে আসতে পারেন এবং এই দুটো পেজে এসে আপনি লাইক দিতে পারেন, কমেন্ট দিতে পারেন, আমাদের পোস্ট গুলো শেয়ার করতে পারেন। আমরা একটা ছোট্ট অডিও ক্লিপে যাব এবং তারপরে ছোট্ট বিরতি থাকবে এবং তারপরে আমরা নতুন অতিথিদের নিয়ে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। এবং এই যে অডিও ক্লিপটি প্লে করবো, এটা একটা অ্যাম্বুলেন্সের ঘটনা এবং এই অ্যাম্বুলেন্সের চালক তিনি নিজে এই ঘটনাটি শেয়ার করেছেন। আশা করছি যে এই ঘটনাটি আপনাদেরকে অনেক আনন্দ দেবে এবং অনেক 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 আনন্দ দেবে, সেই প্রত্যাশায় থাকলাম। এবং ঘটনার পরে একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসবো নতুন অতিথিদের নিয়ে, যাদের কাছে চমৎকার ঘটনা রয়েছে। আমাদের সঙ্গে থাকুন। স্টেডিয়াম রেডিও ফুর্তি 88 FM অ্যান্ড ইউটিউব ফুর্তি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালোর দলে, তাই আপনাকে আর জিজ্ঞেস করলাম না আপনি কেমন আছেন। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ভালো আছেন। আমি মেহেদি হাসান শ্রাবণ, পেশায় একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। 2016 আগস্ট মাস, দিনটি ছিল শনিবার। আমার পরিচিত একজন বড় ভাই আমাকে ফোন দেয়, শ্রাবণ তুমি কোথায়? আমি বললাম যে ভাইয়া আমি তো কালকে ট্রেন থেকে ফিরলাম আমার ঢাকায়। তো বলে যে তুমি কি বাসায় নাকি রাস্তায়? আমি বললাম যে না ভাই আমি বাসায়। বলে রাতে আমার একটা ট্রেন আছে, যেতে পারবা? আমি বললাম যে কোথায়? বলে ভোলা। তা বললাম যে আচ্ছা ঠিক আছে ভাইয়া যেতে পারবো, সমস্যা নেই। বলে ওনারা 21,000 কিংবা 22,000 টাকা ভাড়া দিতে পারে আর বকশিস যা দেয়। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি পার্টিকে আমার নাম্বারটা দিয়ে দিয়েন, আমরা যেন আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে। তো আলামিন ভাই বললো যে আচ্ছা ঠিক আছে আমি নাম্বার দিয়ে দিচ্ছি, তোমার সাথে ফোনে কন্ট্যাক্ট করবে। তো এই সুযোগে রাসেল ভাই আমি একটু ঘুমায় নিই। ঘুমানোর পরে ফ্রেশ হয়ে ঘুমাইছিলাম, দুপুর 2টা বাজে আমার মোবাইলে একটা ফোন আসে অন্য নাম্বার থেকে। তাই ফোনটা রিসিভ করতে সালাম দিলাম। ওরা বলে যে আপনি কি শ্রাবণ? হ্যাঁ আমি শ্রাবণ। বলে আলামিন আপনার নাম্বারটা দিয়েছে, আপনি গাড়ি নিয়ে সন্ধ্যা 7টার ভিতরে ঢাকা মেডিকেলে চলে আসেন। তো যেহেতু রাসেল ভাই আমার গাড়িটা হচ্ছে মিরপুরের, তো 7টার ভিতরে আমি 5টায় রওনা দিলাম। 6টা 15-তে গিয়ে ওইখানে পৌঁছাইলাম। পৌঁছানোর পরে আরেকটা কথা বলে রাখি যে আমরা অ্যাম্বুলেন্সের সচরাচর 2জন ড্রাইভার থাকি। তো আমার সাথে যে ড্রাইভারটা, আমরা আগের দিন বগুড়ার ট্রিপে ঘুরে আসি, তো উনি ওই দিন সকালে গ্রামে চলে যায়, ওনার গ্রামের বাড়ি হচ্ছে খুলনা। যাই হোক, তো ওনারা আমাকে, আমি যখন ঢাকা মেডিকেলে, তখন ওনারা আমাকে ফোন দিল 7:30টায়। 7:30টায় যখন ফোন দিল, বললো যে আপনি কোথায়, গাড়ি নিয়ে গেটের সামনে চলে আসেন। তো আমি গেটের সামনে যথারীতি চলে গেলাম। এর আগে আমি একটা কাজ করছিলাম, সেটা হচ্ছে এটা যে যেহেতু এত লং এর পথ আমি একা যাব, রাসেল ভাই যেহেতু শহরে থাকেন তাহলে বুঝতে পারবেন যে হসপিটালের সামনে হয়তো অনেক ধরনের বেকার লোকজন পাওয়া যায়। তো আমি একটা টিচিকে পাইছিলাম, ওর বয়সটা মেবি 30 কি 40 ইয়ার হবে। তো ওরে আমি বললাম যে আমার সাথে যাবি? তো বললো যে কোথায়? আমি বললাম যে বলা যেমন ট্রিপে যাবি কিনা? তো বলে যে আচ্ছা ঠিক আছে যাবো, সমস্যা নেই। 8:45 দিকে ওনারা গাড়ি নিয়ে যেতে বললো, গাড়ি নিয়ে গেলাম। এরপরে ওনাদের ডেড বডি উঠালো, আমরা 8টা 15-তে রওনা দিলাম। তো আমার ইচ্ছা ছিল এটাই যে আমি আসলে মাও ঘুরে যাবো, কিন্তু ওনাদের একটা পার্সন গাবতলীতে থাকার কারণে আমার গাবতলী ঘুরে আসতে হয়, অর্থাৎ আমার আরিসা ফেরি দিয়ে যেতে হবে। যাই হোক, তো আমি গাবতলী আসি। গাবতলী আসার পর ওনাদের ওই পার্সনকে গাড়িতে নেই, আর পথে জিজ্ঞেস করছিলাম ওনাদের কাছে যে লোকটা কিভাবে মারা যায়। তো ওনারা বলছিল যে সুইসাইড, আর যিনি বলছিলেন উনি হচ্ছে ওই মেয়ের ভাই। যাই হোক, তো যখন রাত 10টা কিংবা 10টা 10 বাজে, তখন আমরা আরিচা ফেরিতে ঠিক 11:15টার দিকে ফেরি থেকে উঠি। ফেরি থেকে উঠা গাড়ি চালাইতেছি, কিন্তু ফেরি থেকে ওঠার পরে আমার কেমন যেন লাগতেছিল। ভাইয়া আমি কি বলবো, 80 ওভার গাড়ি চালাইতেছি, কিন্তু আমার মনে হইতেছে 40 গাড়ি চাল না। যাই হোক, এগুলো কিছু মনে করি না, আমরা সচরাচর এগুলো আমাদের সাথে হয়। যখন রাত 2:45 কিংবা 1টা বাজে, তখন আনুমানিক বাইক আছে 2-3টা দম দিয়ে আমার গাড়িটা বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পরে আমি মনে করলাম অয়েল শেষ।
তারপরে আমার পিচ্ছিকে বললাম যে পিছনে গ্লানে 5 লিটার অয়েল রাখা আছে, তেলটা একটু বাইরে দে। তো বললো আচ্ছা ঠিক আছে ভাইয়া। ব্যাক বনেট খুলে দিলাম, হোন্ডা গাড়ির গেট খুলে হয়তো প্রকৃতির ডাকে সারা দিতে নামে গেছিল, কিন্তু ও পিচ্ছি পিছনে যেতেই আমাকে ডাক দিল, ভাইয়া এদিকে আসেন। আমি গেট খুলে লাফ দিয়ে চলে গেলাম। কিরে কি হয়েছে? তুমি চুপ চুপ একটা শব্দ পাচ্ছেন? রাসেল ভাই আমি ক্লিয়ার কানে শুনতেছি, মেবি কে যেন চুক চুক করে মজা করে কি যেন খাচ্ছে। আমি আর দেরি করলাম না, গ্লানের মুখ খুলে কিছু অয়েল ছিটিয়ে দিলাম। শব্দ থেমে গেল। আমি ওরে গিয়ে বললাম তুই গাড়ির ভিতরে গিয়ে বস। আমি ওকে কিছু বসতে দিলাম। তারপরে ও গাড়ির ভিতরে গিয়ে বসে, আমি গাড়িতে অয়েল নেই, 3বার চেষ্টা করে সেলফ মারার পরেও আমার গাড়ি স্টার্ট হয় না। তো আমি ওনাদেরকে বললাম যে আসলে ধাক্কা দিয়ে স্টার্ট করতে হবে, এছাড়া কিছু করার নেই। কিন্তু ভাইয়া যেহেতু অটো গাড়ি, তো ধাক্কা দিয়ে স্টার্ট করা সম্ভব হয় না। এরপরে যাই হোক অনেক কষ্টে সেলফে আমি স্টার্ট করলাম। সামনে গিয়ে যখন পাম্পে ঢুকলাম তেল নেবো, আমি বললাম যে পিছিয়ে বললাম টাঙ্কি ফুল করতে বলো। তো টাঙ্কি ফুল করলো, আর আমি স্টার্টিং এ বসা ছিলাম স্টার্টিং সিটে। আর যখন আমি বিল দিতে নামে যাবো, কারণ আমি গাড়ির ভিতর থেকে টাকা গুছাইতেছিলাম, বিল দিতে নামে গেলাম ডান সাইডে। নাইমে গাড়ির পিছন দিয়ে যাচ্ছি, দেখছি গাড়ির পিছন থেকে রক্ত পড়তেছে। তো আমি অবাক, আর ভাবলাম যে পোস্টমর্টম করা লাশ, রক্ত পড়তেও পারে, স্বাভাবিক কিছু না। বিল পেমেন্ট করে আসলাম, গাড়ি চালাইতেছি। আর জিজ্ঞেস করলাম যে আপনারা কিভাবে ডেড বডি নিলেন, রক্ত বের হচ্ছে? আসলে বুঝতে পারলাম না। তবে আসলে ওনারা যেটা বলে সেটা শুনে আমি একেবারে পুরোটাই অবাক হয়ে গেছিলাম যে আপনি কি বলেন, 4টা পদের ভিতরে ডেড বডি, এর ভিতর থেকে রক্ত বের হবে, এটা সম্ভব না। যাই হোক আমি আর কাউকে কিছু বুঝতে দিলাম না, আমি আমার মতো করে গাড়ি চালাচ্ছি। রাত্রে যখন 3টা 3:15 বাজে, তখন আমি বরিশাল শহর ক্রস করি। আর এর ভিতরে রাস্তায় গাড়ি যেভাবে চালাইতেছিলাম, আমি 90 ওভারও চালাইছি, কিন্তু আমার মনে হয় না গাড়ি 40-এও চলে। যাই হোক 3:30টায় বরিশাল শহর ক্রস করি। ক্রস করার পরে যখন আমি, যারা বলা গেছেন হয়তো বা তারা চিনতে পারবেন, লাহারাট ফেরিঘাট, ওইখানে রাতে ফেরি চলে না। আজানের ঠিক হয়তো বা মোটামুটি আইডিয়া করতেছি যে 45 মিনিট আগে আমি লাহারাট ফেরিঘাট পৌঁছাই। তো ভাইয়া ওখানে রাতে ফেরি চলে না দিন ছাড়া। তো ফেরির জন্য ওয়েট করলাম। আমার ওই পিচ্ছিকে জিজ্ঞেস করলাম চা খাবি কিনা, ওনাদেরকে জিজ্ঞেস করলাম চা খাবেন কিনা। তো সবাই মিলে আমরা চা খেলাম। কোনো দোকান খোলা নেই, একটা দোকান খোলা আছে। মেবি উনি একটু পয়সগার টাইপের লোক, পাঞ্জাবি পরা ছিল, টুপি মাথায় ছিল। বললাম যে কাকা চা হবে? তো আমাদেরকে চা দিন। তো আমাদেরকে 5টা চা দিল। আর আমি চা, আর রাসেল ভাই যেহেতু আমি স্মোক করি, 2টি সিগারেট নিয়ে কাকাকে বলে গেলাম কাকা পিসি জানে ওকে দিয়ে দিয়েন। তো এই বলে আমি ওইখান থেকে চলে আসলাম। চলে আসার পরে একটু সাইডে গেছিলাম, যেহেতু আমি সিগারেটটা ধরাইছিলাম, তো এই জন্য একটু সাইডে চলে গেছিলাম। আর ওনারা যে যার মতো খায়া চলে যায়। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো রাসেল ভাই এটা, যে আমি ভাবতেও পারেনি অ্যাম্বুলেন্স আজকে মনে করেন যে প্রায় 4 থেকে 5 বছর সার্ভিস আমার অ্যাম্বুলেন্সে, এরকম ঘটনা আমি কখনো কোথাও ঘটেনি। আমি যখন কাপটা ফেরত দিতে যাই, ওখানে কোনো দোকানই খুঁজে পাই না, কোনো দোকানই নাই ওখানে। যাই হোক, তো আমি কাপটা গাড়ির ভিতরে নিয়ে চলে গেলাম। আর গাড়ির ভিতরে নিলাম যেন পিছিয়ে দেখতে না পারে, তাইলে হয়তো ওর ভিতরে একটা কনফিউজ কাজ করবে যে আসলে কাপটা কেন নিয়ে আসলাম। কিছু বুঝতে দিলাম না। মনে হয় আধা ঘন্টা পরে আমাকে ফেরিতে ওঠার জন্য বললো, আজান দিল, এজন্য ফেরিতে ওঠার জন্য বললো। ফেরিতে উঠে গেলাম। ওঠার পরে ফেরি পার হলাম 9:30 কিংবা 9:15 বাজে। তখন ভোলা সদর আমরা পার হই, যেহেতু আমরা যাচ্ছি চরফ্যাশন। একেবারে 12:30টায় পৌঁছাই ওই বাড়িতে। তো আমি পিচ্ছিকে বললাম যে একটা বালতি নিয়ে গাড়িটার পানি মেরে রক্তগুলো একটু ধুয়ে ফেল। তো যথারীতি ওই কাজ করতেছিল। আর আমার ভিতরে একটা কনফিউজ কাজ করতেছিল যে আসলে বাইপাসে আমার এই ঘটনাটা হয়েছে, এর কারণটা কি। তো কফিন বক্স খুললে আসলে আমরা কখনোই ডেড বডির মুখ দেখি না, এটা আমাদের কাছে পসিবল না। তো আমার ভিতরে এটাই কাজ করতেছিল, এটা আমাকে দেখতেই হবে যে আসলে ওখানে কি হয়েছিল। যখন কফিন বক্স খুলে, তখন ওই ডেড বডির ডান পায়ের নিচের অংশ বাঘের নখ দিয়া খামসালে যে রকমের একেবারে মাংস টাংস সব উঠা যায়, ঠিক
ওই ধরনের কিছু হয়েছিল। আর 3টা ফিঙ্গার ছিলই না একেবারে টোটাল। তো আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে এটা কি আপনারা ওইখান থেকে দেখে নেন না যে এগুলো ছিল কিনা? ওরা বলে যে হ্যাঁ সবকিছুই ঠিক ছিল, বাট আমরা তো দেখেই নিছি, আমার আর কিছু বুঝতে বাকি নেই, যে যা কিছু হয়েছে ওই বাইপাসে। যাই হোক, এরপরে যখন এটা দেখার জন্য আমি কখনোই রাসেল ভাই তৈরি ছিলাম না, সেটা হলো এটা যে 30 মে পারিবারিক আবদ্ধ ভাবে আমি যাকে লাইফ পার্টনার করি তার ফেসটা, এটা দেখে আমি প্রায় 3-4 মিনিট একভাবে তাকিয়েছিলাম যে এটা কি করে সম্ভব, সে এখানে কিভাবে, এটা কেমনে সম্ভব, আমি কি সত্যি দেখতেছি? আমি একভাবে তাকিয়েছিলাম। যাই হোক, একটু পরে ওই ছোট আইসা আমাকে ডাক দিল। ডাক দেওয়ার পরে আমাকে বললো যে ভাইয়া গাড়ি তো পানি মারছি, 4 চাকায় পানি মারছি, প্লাস গাড়ির ভিতরে হয়েছে, তো আপনি কি যাবেন? ও যখন আমাকে ধরলো আমি আর মনে হয় যে আমি মাথা ঘুরে পড়ে যাবো, এই অবস্থা। তো বললাম আমার একটু ধর, আমি যেন গাড়ির সিটে গিয়ে বসতো। সিটে গিয়ে কিছুক্ষণ বসলাম, ওয়েট করলাম। ওইখান থেকে আমার ওয়াইফকে ফোন দিলাম, জিজ্ঞেস করলাম যে তুমি কোথায়? বলে আমি বাসায়। তো ওই জিজ্ঞেস করলো হঠাৎ করে এরকমের প্রশ্ন কেন, তুমি আমার কোথাও দেখছো? বললাম যে না এমনিতেই, আমি পরে বলবো। এগুলো আমি ফোন রেখে দিলাম। তো রাসেল ভাই আমার বাসা যেহেতু বরিশাল, তো আমি বলা থেকে এই বরিশালে এই রোডে আসতেছিলাম। আসার সময় বললাম যে আমি ঢাকায় যাচ্ছি, হয়তো আজকেও গাড়িতে উঠতে পারি, যদি যেতে পারি তাহলে আজকেও গাড়িতে উঠতে পারি, নয়তো কালকে আমি বাড়িতে আসতেছি। আর যখন আমি আসার সময় লাহারাট ফেরিঘাট পার হই, তখন ওখানে দিনে বেশ কিছু দোকান খোলা ছিল। ওনাদেরকে আমি যখন জিজ্ঞেস করি যে এখানে একটা চায়ের দোকান ছিল, এই দোকানটা আসলে মেবি কোথায়, রাতের ভিতরে কোথায় উধাও হয়ে গেল, সবাই বলতেছে আপনি কি বলতেছেন, আপনি কি পাগল হয়ে গেছেন, যে এখানে চার দোকান ছিল। রাসেল ভাই কাপটা আমার কাছে এখনো আছে বাসায়, আর ওই কাপটার একটা পিকও আছে আমার কাছে। তো আমি আসলে এতটাই অবাক হয়েছিলাম যে আমরা চা খাইছি, বাট কাপ দিতে গেছি সেখানে দোকান নেই। আর আমি যাকে দেখলাম সে 30 মে আমি যাকে বিবাহ করলাম তারই ফেস। আমি আসলে পুরো নার্ভাস হয়ে গেছিলাম অনেকটাই। তারপরে এটাই মাথায় ছিল যে ও তো আর ড্রাইভ করতে পারে না, গাড়ি আমাকেই নিতে হবে। বাসার সামনে যখন আসি, আমাদের বাসার সামনে, তো সেখানে গাড়ি আমি রাখি, রাইখা কাপটা বাসায় রেখে যাই, কাপটা আর নেই না। তারপরে চলে যাই ঢাকায়। ওই টাইমেই একটুখানি বছর পরে ঢাকায় চলে যাই। তো ঢাকায় পৌঁছাইতে আমার প্রায় 12টা বাজে। 12টা বাজে আমি গাড়ি বুঝ দিয়ে ওই দিন রাতেই একটার গাড়িতে আমি আবার উঠি। অবশ্য একটার গাড়ি বলতে কাটা লাইনে আমার আসতে হয়। তো কাটা লাইনে আমি চলে আসি। আসার পরে কিছুদিন পরে রাসেল ভাই আমি যখন মনে করেন যে আবারও এই কাজে আবার যখন চলে যাই, কিন্তু আমার ভিতরে একটা জিনিসই কাজ করে, সেটা হচ্ছে এটা যে আমি আমার ওয়াইফকে দেখলে রাসেল ভাই আমি ওই স্মৃতিটা কখনোই বুঝতে পারি না। ওই স্মৃতিটা আমার মনে আইসা যায় যে আমি এটা কি দেখলাম, এটা কি হলো, আদৌ এটা কি আমি বাস্তব দেখলাম নাকি হ্যালোসিনেশন, আমি আসলে কিছু বুঝতে পারতেছি না। তো আসলে কে কি রকমের ভাবে আমি এটা জানি না। এরকমের জিনিস যাদের সাথে হয় হয়তো তারাই বিলিভ করতে পারে যে এটা কতটা ভয়ানক বা কতটা মানুষকে তারা কইরা বেড়ায়, তারা ছাড়া এটা আর কেউ বুঝবে না। তো আসলে এখনো আমার ওয়াইফের মুখ দেখলে আমার ওই দিনকার স্মৃতি আজও মনে পড়ে, আজও আমি বলতে পারিনি ওই দিনকার স্মৃতি। আর হয়তোবা যতদিন বাঁচবো কিংবা আমার ওয়াইফ যতদিন আসে ততদিন হয়তোবা আমি এই স্মৃতি কোনোদিন বুঝতে পারবো না। রাসেল ভাই এই স্মৃতি আমাকে আজও তারা করে বেড়ায়। তো রাসেল ভাই এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে তাহলে শোনাবেন প্লিজ। আমার কাছে আরো অসংখ্য ছোটখাটো ঘটনা আছে, যদি ভালো লাগে শোনাবেন, আমি আপনার সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। Radio Fukti 88.4 FM. Exclusively on FusionBD.com. Bhoot FM. The night comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88 FM। আমি রাসেলের সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকে অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার বিজয়ের শুভেচ্ছা এবং ভূত এফএমে আমন্ত্রণ। চলে যাচ্ছি
আমাদের নতুন অতিথির কাছে আপনার নাম শুনবো, তারপর আপনি ঘটনায় বলবেন। তবে তার আগে জানাই যে উনি আজকে এসেছেন একটা বিশেষ কারণে। উনি ভূত এফএমের রেগুলার লিসেনার এবং উনি বলছিলেন যে সবসময় ভূত এফএম শুনি কিন্তু কোনো ঘটনা নিজে শেয়ার করব না, তা কিভাবে হয়। তো এরকম ভূত এফএমের প্রতি যে ভালোবাসা, আপনাদের অনেকেরই এরকম ভালোবাসা আছে, আপনাদের সবারই এরকম ভালোবাসা আছে, সেই জন্য আপনি ভূত এফএমের সাথে আছেন। তো আমি চাইবো যে আপনিও আসুন, আপনিও শেয়ার করুন আপনার ঘটনা, ঠিক যেভাবে আমাদের এই ভাইয়াটি এসেছেন এবং তিনি ঘটনা শেয়ার করছেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন সর্দার। আমি এসেছি বসুন্ধরা আবাসিক থেকে। জি। আমার গ্রামের বাড়ি হলো লিপুর উপজেলা, জেলা হলো কুড়িগ্রাম। জি। তো শুরুতেই বিজয়ের সবাইকে শুভেচ্ছা দিই, আর যারা স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার ঘটনাটা শুরু করছি। আমি এবার গ্রামের বাড়িতে গেলে আমি আমার খালার বাসায় যাই। তো আমার খালু, ওনার নাম পরিমল মজুমদার, ওনাকে সবাই চিনবেন, ওই এলাকায় উনি খুব পরিচিত এক ব্যক্তি এবং সাংবাদিকতার কারণে, রাজনীতির কারণে, প্রেক্ষাপটটা বলছি এই জন্য সবারই বুঝতে সুবিধা হবে, অনেক পরিচিত ব্যক্তি। তো কথা প্রসঙ্গে আমি ওনার কাছে জানতে চাইলাম যে প্যারানর্মাল বিষয় বা এই ভৌতিক বিষয়ে বা জিন পরি সম্বন্ধে আপনার বিশ্বাস কি, বা আপনি কি মনে করেন। তো উনি যেটা বললেন যে এইসব বিষয়ে আমি অনেক কিছু জানি না, কিছুই জানি না, তবে আমার সাথে একটা ঘটনা ঘটেছে, এটার ব্যাখ্যাও আমার কাছে নাই। তো আমি বললাম যে ঘটনাটা কি। জি। তো উনি বললেন যে আমি আরেকজনের নাম বলছি, ওনারা দুজনেই ছিলেন এই ঘটনার সাথে। তো ওনার নাম হলো বাবনদা, ওনাকেও সবাই চিনবেন, উনি খুবই পরিচিত ব্যক্তি আমাদের এলাকায়। তো বললেন যে ঘটনাটা হলো 1974 সালের ঘটনা। এটা তখন একটু খাদ্যাভাব চলছিল, সারা দেশে মনান্তর চলছিল। তো সন্ধ্যার পরে এরকম সারাদিন বৃষ্টি ছিল, সন্ধ্যার পরে অনেক অন্ধকারও ছিল, তখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। তো বাবনদার সঙ্গে আমার দেখা হয় ওনার। তো ওনার আসলে প্রতিবেশী, দুজনের বাড়ি একদম পাশাপাশি। জি। তো বাবনদা ওনাকে আহ্বান করে যে পরিমল চল ইয়াতে যাই, সি অফিসে যাই। সি অফিস বলতে তখনকার দিনের যে সার্কেল অফিস বলতো এটা, আসলে এখন যেটা উপজেলায় উন্নীত হয়েছে। তো ওখানে যাই। তো পরিমল আঙ্কেল জানতেন যে ওই বাবনদা ওখানকার যে পিআইও আছে, পিআইও সাহেবের মেয়েকে সঙ্গীত শেখাতেন, অর্থাৎ গান শেখাতেন। তো দুজন হেঁটে হেঁটে রওনা দিলেন। অনেক অন্ধকার ছিল, গুড়ি গুড়ি বৃষ্টিও চলছিল। এখন বর্তমান যেটা পাবলিক লাইব্রেরি বা অডিটোরিয়াম, জি। ওই এলাকার সবাই এটা চিনবেন খুব ভালো করে। তখন সেটা ছিল না ওই সময়ে, তখন একটা খেলার মাঠ ছিল ওই আবাসিক এলাকার মধ্যে। অফিস এবং অফিসারদের থাকার যে আবাসিক এলাকা, তার মধ্যে একটা খেলার মাঠ ছিল। এটার পাশে এখন একটা অডিটোরিয়াম হয়েছে। তো ওনারা যখন ওই অডিটোরিয়ামের কাছে কাছে এসে পৌঁছেছেন, এবং তখন ওই বাবনদা ওই পরিমল আঙ্কেলকে বললেন যে পরিমল দেখতো ওইখানে কে জানি একটা দাঁড়ায় আছে। তো বেশ অন্ধকার। পরিমল আঙ্কেলও দেখলেন যে মনে হয় যে কেউ একজন দাঁড়ায় আছেন। তো বাবনদার হাতে একটা লাইট ছিল, তো লাইট ছিল টর্চ লাইট আর কি তখনকার সময়। তো ওই টর্চ লাইটটা মারলেন, ততক্ষণে ওনারা অনেক কাছেও চলে আসছেন। তো দেখলেন ফেস, ওই পরিচিত একটা মহিলার ফেস। মহিলাটার নাম হলো হাজিরন। ওই আমাদের এলাকার যারা আছেন তারা চিনবেন, পাঠানপাড়ায় ছিলেন ওনার বাড়ি ওই হাজিরনের। তো যাই হোক, তো হাজিরন কাঁপতেছেন আর কি। তো ওই বাবনদা জিজ্ঞাসা করলেন যে কাঁদতেছিস কেন, কি হয়েছে। তো সে বলতেছে আমি কয়েকদিন ধরে খাইনি, আমি খুব ক্ষুধার্ত, আমাকে কিছু রুটি জোগাড় করে দেন। রুটি বলতে তখনকার দিনের যে রিলিফের রুটি, এটা সংগ্রহ করে দেওয়ার জন্য আর কি অনুরোধ করলো। আচ্ছা। তো বাবনদা বলল যে এখন তো অনেক রাত, তো এখন তো আর হবে না, তুই কালকে দিনে আমার সাথে দেখা করিস দোকানে এসে, আমি তোকে কিছু রিলিফের রুটি জোগাড় করে দেব। আচ্ছা। তাই কথা শেষ, ওনারা চলে যায় ওই পিআইও সাহেবের বাসায়। গিয়ে যথারীতি গান শেখা শেষ হওয়ার পরে ওনারা বসে ওই চা খাচ্ছিলেন দুজন মিলে, আর আলাপচারিতা চলছিল সমসাময়িক বিষয়ের উপর। তো কথা এরকম চলতে চলতে এক প্রসঙ্গে এসে ওই বাবনদা বলে যে হাজিরনকে দেখলাম এই কাঁদতেছে, যে ও বলল যে কয়েকদিন ধরে নাকি খায়নি। তো পিআইও সাহেবের ওয়াইফ এবং পিআইও সাহেব পাশে ওনার দুজনেই কথা শুনে একটু অবাক হলেন। বলল যে আপনারা দুজনেই দেখেছেন? বলছে হ্যাঁ, আমরা দুজনেই দেখলাম। বলে যে কি দেখলেন? বলে দেখলাম যে ও কাঁপতেছে
আর আমাকে বলল যে কয়েকদিন ধরে খাইনি, একটু রুটি জোগাড় করে দিতে। তো পিও সাহেবের ওয়াইফ বললেন যে এটা কিভাবে সম্ভব। তখন ওনারা দুজন বললেন যে এটা কেন সম্ভব না, কেন কি হয়েছে? তখন উনি বললেন এটা তো সম্ভব হবে না, কারণ হাজিরন তো কয়েকদিন আগেই মারা গেছে। আচ্ছা। তো এটা শুনে তো ওনারা তো অবাক, এটা কিভাবে সম্ভব হলো। ওনারা নিজেরাই দেখেছেন, খুব দূরে থেকেও না, একদম কাছ থেকে। হাতে টর্চ ছিল, যদিও উনি কথা প্রসঙ্গে বলছিলেন যে টর্চের আলো তো কিছুটা ক্ষীণ ছিল, ক্ষীণ হলো দেখার মতো যতটুকু আলো প্রয়োজন ছিল সেই পরিমাণ আলো টর্চ দিচ্ছিলই। সেই আলোতে দুজনেই দেখেছে। তো দেখবার পরে এখন এই জিনিসটা কিভাবে সম্ভব, তো ওনারা একটু ভীত সন্তুষ্ট হলেন, যদিও বয়সে তখন ওনারা অনেক তরুণ ছিলেন, তবুও ভয়ই পাচ্ছিলেন কিভাবে ফিরবেন। তখন পিয়া সাহেব যেটা করলেন, বুঝতে পেরে যে ওখানকার যে চৌকিদার রাতে যায়, যিনি ডিউটি দেন আর কি, পাহারা দেন, তাকে ডেকে ওনাদেরকে একটু এগিয়ে দিতে বললেন। তো উনি আমাকে এটা শেয়ার করলেন, শেয়ার করে বললেন যে এটা আমার কাছে কোনো ব্যাখ্যা নেই, এটা কি। তো আমিও এরকম ঘটনা এর আগেও ভূতের প্রেমে শোনার সৌভাগ্য হয়েছিল আমার। তো আমিও দেখলাম যে এই ঘটনাটা কিছুটা কাছাকাছি, কিন্তু জিনিসটা একেবারেই একটা অদ্ভুত ব্যাপার। একটা মৃত ব্যক্তি কয়েকদিন আগে মারা গিয়েছেন, তাকে তারা দেখলেন, এবং দুজনেই দেখলেন, একজন না, দুজনে একসাথেই দেখলেন। এবং তো এই ঘটনাটা আমি ওনাদের কাছ থেকে কালেক্ট করেছিলাম এই বন্দে। তো ধন্যবাদ সব লিসেনারদেরকে আমার এই ঘটনাটা শোনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কষ্ট করে আমাদের মাঝে হাজির হয়েছেন, এবং আপনি যে ঘটনাটি বললেন সেই ঘটনাটি আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। এখন যেটা করব যে আরো একটা ঘটনায় যাব, সেই ঘটনাটিটা ইমেইল, সেই ইমেইলে যাব এবং ইমেইলটি আমি পড়ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। হাই রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম প্রেম সেন, আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের বনগাঁয় থাকি। আমি একজন প্রফেশনাল ফিল্ম ডিরেক্টর অ্যান্ড অ্যাক্টর। আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব না, যদি ঘটনাটা ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। আজ আমি যে ঘটনাটা বলবো সেটা আমার সাথেই ঘটে যাওয়া একটা ঘটনা। ঘটনাটা 1 সপ্তাহ আগে ঘটে। আমার আর আমার 2 বন্ধু সমীর এবং অমৃত বাইকে করে পাশের একটা গ্রামে যাচ্ছিলাম। আমরা 3 জন একটা বাইকে ছিলাম, তাই বাইক চালাতে একটু প্রবলেম হচ্ছিল। কিছু দূর যাওয়ার পর দেখি রাস্তা দিয়ে আমাদের গ্রামের একটা ছেলে যাচ্ছে বাইক নিয়ে। ওকে দাঁড় করাতলাম। আমাদের মধ্যে একজনকে বলল যে তুই নিয়ে যা। ও রাজি হলো এবং অমৃতকে নিয়ে গেল। ওরা খুব স্পিডে বাইক চালিয়ে চলে যায়, এবং আমাদের আগে, আমরা ওদের পেছন পেছন যেতে থাকি। কিছু দূর যাওয়ার পর দেখলাম রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। প্রথমে কিছু বুঝে উঠতে পারিনি, শুধু দেখতে পাচ্ছিলাম একটা লরির নিচে 2 জন পড়ে আছে। বডি দুটোকে বাইরে বের করার পর দেখলাম এরা অন্য কেউ নয়, অমৃত আর আমাদের গ্রামের সেই ছেলেটা। তাড়াতাড়ি করে দৌড়ে গেলাম আমি এবং স্বামীর কাছে। গিয়ে দেখলাম অমৃতর পায়ের হাড় দেখা যাচ্ছে, রক্ত বের হচ্ছে। আমি আর কিছু না ভেবে রাস্তা থেকে একটা অটো ডেকে অমৃতকে হাসপাতালে নিয়ে গেলাম এবং ছেলেটাকে কয়েকজন মিলে হসপিটালে নিয়ে গেল। রাত 2টোর সময় ওই ছেলেটি মারা গেল। অমৃতর অবস্থা খারাপ হওয়ায় ওকে অন্য হসপিটালে ট্রান্সফার করে দিল, আর আমি ডাক্তারকে বললাম এবং ডাক্তার বললেন যে বাঁচানো যাবে না। বাড়ি ফেরার পর থেকেই খুব জ্বর। 3 দিন জ্বর থেকে 3 দিন পর জ্বর থেকে উঠলাম। এ কদিন অমৃতর কোনো খবর নিতে পারিনি, তাই বাড়ি থেকে বের হলাম অন্য বন্ধুদের কাছ থেকে খবর নেয়ার জন্য। আজ আর গাড়ি নিলাম না, ভাইয়ের সাইকেলটা নিয়ে গেলাম। বন্ধুদের সাথে কথা বলতে বলতে অনেক রাত হয়ে গিয়েছিল। ওখান থেকে যখন বাড়ি ফিরছিলাম তখন রাত 10টা বাজে। আমি রাস্তার একপাশে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালাম, তারপর সাইকেল চালাতে শুনতে পেলাম নুপুরের শব্দ। আমি সাইকেল দাঁড় করালাম, এদিক ওদিক দেখলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। ভাবলাম হয়তো ভুল শুনছি। আমি আবার সাইকেল চালানো শুরু করলাম, আর সাথে সাথে সেই নুপুরের শব্দ কানে এলো। এবার আর সাহস করে দাঁড়াতে পারলাম না, জোরে সাইকেল চালাতে শুরু করলাম। কিন্তু আমার মনে হচ্ছিল নুপুরের শব্দটা আমার পেছন থেকে কেউ করছে। আমি যত জোরে সাইকেল চালাচ্ছি নুপুরের শব্দটা ততই আমার কাছে আসছে। কিছু দূর যেতেই সব কেমন চুপ হয়ে গেল। আমার বাড়ি যেতে
গেলে একটা বাঁশ বাগানের পাশ দিয়ে যেতে হয়। আমি যখন বাঁশ বাগানের সামনে আসলাম তখন একটা কান্নার শব্দ শুনতে পাই। কান্নাটা খুবই করুণ আর খুব জোরে। আমি ভয় পেয়ে যাই। এই শীতের রাতেও আমি ঘামতে শুরু করি। শরীরের সমস্ত শক্তি দিয়ে সাইকেলটা চালানোর চেষ্টা করি, পারি না। হঠাৎ করে সাইকেলটা খুব ভারী হয়ে যায়। আমি অনুভব করতে পারছিলাম আমার সাইকেলের পেছনে কেউ একজন বসে আছে এবং তার নিঃশ্বাস আমার ঘাড়ে এসে পড়ছে। যে বাগান পার করতে মাত্র 2 মিনিট সময় লাগতো, সেই বাগান পার হলাম প্রায় 10 মিনিটে। বাড়িতে এসে কাউকে কিছু বুঝতে দিলাম না, ঘুমানোর জন্য শুতে যাই। যখন আমার গায়ের জামাটা খুলে রাখলাম তখন আমার ওয়াইফ বলল, তোমার পিঠে এটা কিসের দাগ? আয়নার সামনে গিয়ে দেখি আমার গলা থেকে কোমর পর্যন্ত একটা আঙুলের দাগ, এখনো রক্ত পড়ছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আমার একটুও ব্যথা লাগছে না। আমি বুঝতে পারলাম আমার সাথে অস্বাভাবিক কিছু হচ্ছে। ওয়াইফকে বললাম কিছু না বলে শুয়ে পড়লাম। ঘুম আসছিল না, চোখ খুলেই শুয়ে পড়েছিলাম। রাত 12:30টার সময় আমার ওয়াইফ আমাকে ডাক দিয়ে বলল বাথরুমে যাবে। আমি ঘরের লাইট জ্বালিয়ে দরজা খুলতে যাব, তখনই আমার ওয়াইফ পেছন থেকে ডাক দিল এবং বলল, তোমার পিঠের দাগটা কোথায়? আমি দৌড়ে গেলাম আয়নার সামনে, গিয়ে দেখলাম সত্যি আঁচড়ের দাগ নেই। কিছুক্ষণ আগে সেখান থেকে রক্ত পড়ছিল, এখন আঁচড়ের কোনো চিহ্ন নেই। আমি আর আমার ওয়াইফ দুজনেই দুজনের দিকে তাকিয়েছিলাম, কোনো কথা বলতে পারছিলাম না। আজও বুঝতে পারিনি সেই আঁচড়ের দাগটা কোথা থেকে এসেছিল, হঠাৎ করে কোথাও উধাও হয়ে গেল কোথায়। এবং আপনাদের কাছে যদি এর কোনো সঠিক উত্তর থাকে তাহলে দয়া করে জানাবেন। এই ছিল ঘটনা, ভালো লাগলে শোনাবেন। ধন্যবাদ। তো এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে, আমি শুরুতেই বলেছি যে আমাদের ইন্ডিয়ার বনগাঁ থেকে প্রেম সেন, এবং তিনি একজন ফিল্ম অ্যাক্টর এবং ফিল্ম ডিরেক্টর। আমি শোনালাম তার ঘটনাটি। তানভীর হোসেন সৈকত আমাদের ভিডিও ফুর্তির পেজে লিখেছেন, আমি সৈকত যশোর থেকে। সবকিছু মিস হতে পারে কিন্তু ভূত এফএম কোনোভাবে মিস হবে না। আই লাভ ভূত এফএম। এবং তিনি বলছেন যে এতদিন ধরে এই অনুষ্ঠানটা উপহার দেওয়ার জন্য তিনি অনেক থ্যাঙ্কস জানিয়েছেন। সাদিয়া আখি বলেছেন যে খুলনা থেকে তিনি শুনছেন। আসাদুজ্জামান আসাদ লিখেছেন তিনি জামালপুর জেলা থেকে আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও দেখতে পাচ্ছি অবুজ বালিকা লিখেছেন ভালো লাগছে। এমডি মোহর আমাদের সঙ্গে আছেন যশোর থেকে, লিখেছেন নাইস। রাজু আমাদের সাথে আছেন কোটালীপাড়া গোপালগঞ্জ থেকে শুনছেন তিনি, এবং তিনি বলছেন যে খুব ভয় লাগছে। আচ্ছা, আমাদের সাথে আছেন শামীমুজ্জামান এবং তিনি ভোলা থেকে শুনছেন। এবং রবিন খান আছেন আমাদের সঙ্গে এবং তিনি লাইভে নতুন এসছেন, অ্যাপ দিয়ে শুনছেন তিনি। জে.আর. আহমেদ জাকির তিনিও অ্যাপ দিয়ে শুনছেন, ভয় লাগছে লিখেছেন। এস.এম. সেলিম রেজা তিনি বেড়া পাবনা থেকে শুনছেন। জামিল হোসেন বাপ্পি তিনি লিখছেন ভয় শরীর ঠান্ডা হয়ে আসছে। নাহিদ হাসান আমাদের লিখেছেন এবং আমাদেরকে তিনি শনি আখড়া থেকে এই মেসেজটি পাঠিয়েছেন এবং বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। শাহনেওয়াজ নেওয়াজ আমাদের লিখেছেন যে অনেকদিন পর শুনছি, ভয় লাগছে। এ.কে.এম. সাইফুল্লাহ আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি পিউল। অ্যাম্বুলেন্সের ঘটনাটি আজকের বেস্ট অব দ্য উইক। দালার কুমার আমাদের সাথে আছেন এবং বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন তিনি, এবং তিনি লিখেছেন যে দেশকে ভালোবাসুন, মানুষকে ভালোবাসুন, ভালো থাকুন, সুস্থ থাকুন সব সময়। রিয়াদুল ইসলাম আমাদের সাথে আছেন, ভোলা থেকে শুনছেন তিনি। ফয়সাল তাওহিদ আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন যে ভয়ানক ভালো লাগছে। 6 ভাই মিলে ছাদে শুনছেন। তরঙ্গ, সুমন, সিফাত, অমিত, তন্ময়, ইব্রাহিম গোপালপুর নাটোর থেকে তারা আছেন আমাদের সঙ্গে। জয় বাঘা আমাদের সাথে আছেন এবং তিনি লিখেছেন যে তিনি এছাড়াও জ্যাকসন আমাদের সাথে আছেন এবং তিনি 16 ডিসেম্বরের শুভেচ্ছা জানিয়েছেন। অ্যাপ দিয়ে শুনছেন। চট্টগ্রাম থেকে শুনছেন শাহাদাত হোসেন। এছাড়াও ফাহিমা এ খান আমাদের সঙ্গে আছেন। দেখতে পাচ্ছি হাফিজ আদনান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। মারিয়া মিম আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন যে আমি মিম বাড্ডা থেকে শুনছি, স্টোরিগুলো তার কাছে ভালোই লাগছে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ভূত এফএম যে পেজটা রয়েছে আমাদের, সেই পেজেও অনেকে এবং তারাও লিখছেন আমাদেরকে, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে শাকিউল কবির বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সোহান হুসেইন আমাদের সঙ্গে আছেন, খুব ভালো লাগছে। সালমান আহমেদ সৌদি আরবিয়া থেকে আমাদের সাথে আছেন এবং শুনছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও মোহাম্মদ ইসলাম, এছাড়াও রায়হান আমাদের সঙ্গে আছেন এছাড়াও রাজ রাব্বি এবং
অ্যাম্বুলেন্সের স্টোরিটা তার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, তিনি সেটা লিখেছেন। আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি আঙুলের কাহিনীটা অনেক ভয়ঙ্কর ছিল, তিনি কাটা দুটো আঙুলের ছবি দিয়েছেন। আমাদের সঙ্গে আছেন এমডি উজ্জ্বল হুসাইন, এবং এছাড়া আমাদের সঙ্গে আছেন সুমন। অ্যাম্বুলেন্সের কাহিনীটি ভালো লেগেছে। রাজ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও নাইম মির্জা বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম থেকে, তিনি আছেন মিরসরাই থেকে শুনছেন তিনি। নাদির আহমেদ আমাদের সঙ্গে আছেন, শাইকুল কবির আমাদের সঙ্গে আছেন, এমডি শাহিন আলম আছেন রাজশাহী থেকে শুনছেন, নাইম মির্জা আমাদের সঙ্গে আছেন সৃজনশীল, সমুদ্রের অজানা দ্বীপ, এছাড়াও আরো অনেকেই আমাদের সঙ্গে আছেন। আপনি যদি থাকতে চান ভিজিট করতে পারেন আমাদের পেজ www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। একটা ছোট্ট বিরতিতে যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো নতুন অতিথি নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। Stay tuned to Radio Furti 88 FM and do Furti. Bhoot FM. The night comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছেন মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি এবং আশা করছি যে আপনারা সবাই এনজয় করছেন অনেক বেশি। আমি এখন চলে যাব একটা ঘটনায়, যেটি আমাদের সঙ্গে শেয়ার করবেন আমাদের আরো একজন নতুন অতিথি। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আমার নাম আবু জাফর মোহাম্মদ সালেহ। আমি এসেছি সাধারণ বীমা কর্পোরেশন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান উপব্যবস্থা হিসেবে আছে। আচ্ছা, আপনি বলছিলেন একটা ঘটনা, সেটা হচ্ছে যে আপনি নিজে কিছু প্র্যাকটিস করেন, কিছু জিনিসপত্র, সেই প্র্যাকটিসের ব্যাপারে আমাদের একটু বলেন, কি করেন আপনি? না, আমি মূলত এনথুসিয়াস্ট, প্যারানরমাল এনথুসিয়াস্ট। এটা আমি মানে নেশা, আমার একটা প্যাশন। আচ্ছা, দীর্ঘদিন যাবত এটা আমি এই প্যাশনে থাকি। যদিও একজন এক্সপার্ট হওয়া খুব বাংলাদেশের মতো জায়গায় খুব বড় একটা ব্যাপার, এটা ওইভাবে পারা যায় না। এবং আপনি ইনভোকেশনের সাথে জড়িত কোনোভাবে না, আপনি বলছিলেন আমাকে? হ্যাঁ, কিছু চর্চা আমি স্টপ করে দিছি, যদিও এখনো করি। হ্যাঁ, এটা আমি ইন্টারনেট থেকে কিছু সাইট আছে ওখান থেকে নিয়ে, এবং জি, তারপরে অন্যের সাজেশনের মাধ্যমে, যারা এটা এক্সপার্ট কিছু, তার মাধ্যমে করার চেষ্টা করেছিলাম আর কি। আচ্ছা, আপনি যে এই জিনিসগুলো করেন, এটাতে আপনার কোনো সমস্যা হয় না? হ্যাঁ, সমস্যা তো হয়। যে সমস্যার কারণে আজকে যে স্টোরিটা, সমস্যার কারণ হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, পুরো পৃথিবীতেই যারা প্যারানরমাল নিয়ে রিসার্চ করে, তাদের এই ঝুঁকিটা নিয়েই করতে হবে যে সমস্ত জীবন আপনাকে এটা রিস্কের মধ্যে থাকতে হবে, না হলে আপনি করতে পারবেন না। হয় আপনাকে জীবন দিতে হবে, না হলে এক্সপার্ট হওয়া যাবে না। আর যদি না হতে চান, তাহলে দরকার নেই এই কথা আসে। তাহলে আপনার ঘটনাটা আবার? হ্যাঁ, সেটা হচ্ছে কি, মূলত আমি অতি প্রাকৃতিক ব্যাপারে কখনোই বিশ্বাস করতাম না আর কি। এই যে যুক্তির পৃথিবীতেই থাকতাম। কিন্তু দীর্ঘদিন যাবৎ কিছু কিছু ঘটনায় এই ব্যাপারে আমাকে অন্য মানে বিশ্বাসে এনেছে। সেটা হচ্ছে অনেক মানুষের ঘটনা বা এই জাতীয়, বা যেটা আমি বলতে চাচ্ছি নিজের জীবনে যে এই প্র্যাকটিস মানে ব্যাপারগুলি ঘটেছে, যে ইনভোকেশন করার ইন্টারনেট থেকে বা অন্যান্য সাইট থেকে করে, সাজেশনের মাধ্যমে ইনভোকেশন করার কিছুদিন পরে আমার বাসায়, মিরপুরের বাসায়, যেহেতু আমার বাসায় কিছু কিছু ঘটনা ঘটতে থাকে। আচ্ছা, যেগুলো বড় মাপের না হলেও কিছু মানে চোখ মানে যুক্তি দিয়ে আপনি এটা ব্যাখ্যা প্রদান করতে পারবেন। যেরকম প্রথমে আমি এক রুমে, আমার যে রুমটা ঘুমাই, সেহেতু সেই রুমে থেকে আমার ভাইয়ের রুমে একদিন ঘুমালাম, যে এসি ছেড়ে ঘুমালাম। কিন্তু সকালবেলা উঠে দেখে আমি আমার রুমে। এটা হয়তো অনেকে অন্যভাবে ব্যাখ্যা করতে পারে, যে ঘুমের ঘুরে হাঁটা, সবনবলিজম বা অন্য বোবা ধরা, বিভিন্ন রকমের ব্যাখ্যা দিতে পারেন। কিন্তু আমার মনে হয় আমি এটা করি নাই। আচ্ছা, এটা জাস্ট এটা গেল। এবং ইনভোকেশন করার কিছুদিন পরে আমার ভাইয়ের সাথে কিছু ঘটনা ঘটতে থাকে। যেরকম আমার মা বছরখানিক যেমন মারা যায়, কিন্তু হঠাৎ ও ঘুমায়ও নাই, এই অবস্থায় আমার মায়ের ডাকতে থাকে যে তুই কি ঘুমায় গেছিস, কি করছিস। এই 2 দিন এরকম হতে থাকে। আচ্ছা, এবং কিছু কিছু সময় আমি আমার রুমে আলো দেখতে পাই।
মাঝে আচ্ছা। মাঝে এই আলোগুলি একটু অদ্ভুত, অনেকে হয়তো অন্যভাবে বলতে পারে যে বাসার চারপাশে অন্য জায়গা থেকে আসতে পারে। হুম হুম। আলোগুলি একটু অদ্ভুত, মানে একটু নাচানাচি করে বা বিভিন্ন কালারের আলো হয়, যেগুলো আমি আবার জানলা দিয়ে দেখলে এটা চলে যায়। এটা কয়েকদিন আমি দেখতাম। আচ্ছা। কিন্তু যেই ঘটনাটা আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আদৌ ব্যাখ্যা আমি পাবো কিনা, সেটা হচ্ছে এই অক্টোবর মাসের 26 তারিখ হুম হুম। আমি অনলাইনে, এটা ইনভোকেশন পরের ঘটনায় বলতেছি, অনলাইনে একটা মুখোশ কেনা, যেটা মাস্ক কেনার জন্য, অনলাইনের প্রতিষ্ঠানের নাম বললাম না, মাস্ক কেনার জন্য এটা অর্ডার দিই আমি বৃহস্পতিবার হুম হুম। অফিস থেকে এসে। এটা হ্যালোইনের জন্য সম্ভবত। হ্যালোইনের জন্য, হুম হুম হ্যাঁ হুম। আপনি ঠিকই বলছেন রাসেল ভাই, এটা হ্যালোইনের জন্য এটা অর্ডার দেই, এবং এটা বাসায় কিন্তু কেউ জানে না অর্ডারটা আচ্ছা। দিই। কিন্তু অর্ডারটা যখন দেই তখন 26 তারিখ তো বৃহস্পতিবার ছিল, আমি ওটার জন্য অপেক্ষা করতে থাকছিলাম, এবং শনিবারে এটা শনিবারে তো গেলই, এটা শুক্রবার, বৃহস্পতিবারের পর শুক্রবারে তো গেলই। শনিবারে আমি সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ডেস্কের উপর, কম্পিউটার যে ডেস্কটা ওইটার উপর হুম হুম। একটা মাস্ক রাখা, এবং মাস্কটা যেটা আমি অর্ডার দিছিলাম, যেটা ছিল মানে কম্পিউটারে যেটা দেখানো হয়েছিল ডিসপ্লেতে, ওটা না, অন্যরকম মাস্ক, অন্য আরেকটা হ্যাঁ। মুখোশ। অন্য আরেকটা মুখোশ, যেটা আমি দেখে, হয়তো আপনি দেখছেন, অন্য আরেকটা মুখোশ, যেটা একটা মানে একটা প্যাকেটে, সুন্দর প্যাকেটে মোড়ানো ছিল, এবং এইটার ভিতরে কোনো ইনভয়েস ছিল না, এবং আচ্ছা। ওই প্যাকেটে কিচ্ছু লেখা ছিল না। তার মানে যেখান থেকে আপনি অর্ডার করেছিলেন সেখান থেকে এটা আসেনি। সেখান থেকেও আসেনি, এবং কোথার কোনো প্রতিষ্ঠানে কোনো কিছু লেখা নেই। আচ্ছা। আচ্ছা, এইটা তখন আমি আমার যে বাসায় আমরা চারজন থাকি, আমি, আমার ভাই, এবং নিচে দারোয়ান, এবং কাজের একটা মেয়ে, ও সবাইকে জিজ্ঞেস করলাম যে এই জিনিসটা কোথা থেকে আসলো। তারা কেউ কিচ্ছু বলতে পারলো না। যে তারা একটু ভয় পেয়ে গেল, বরং যে এই জিনিসটা, বরং তারা, আমার ভাই তো জানে আমি এইগুলো করি, হুম হুম। ফলে ও একটু আমাকে বললো যে তুমি বাসায় এই জিনিসগুলো করো কেন? আচ্ছা। যদি কোনো সময় যদি এটা করতে গিয়ে পোর্টাল যদি খুলে যায়, বা ওর্ম হোল যদি খুলে যায়, যেটা হুম। রিসার্চাররা বলে ওর্ম হোল খুলে যেতে পারে ইনভোকেশনের সময়, যেটা দিয়ে আমাদের যৌক্তিক বা সায়েন্টিফিক ওয়ার্ল্ড এবং অযৌক্তিক বা প্যারানর্মাল ওয়ার্ল্ড, যেটাকে আমরা চিনি না, আননোন, সেখান থেকে পথ সৃষ্টি হবে, একটা কানেক্টেড হয়ে যেতে পারে দুটো। ওখান থেকে তখন ডিসএম্বডিফাইড এন্টিটিরা প্রবেশ করবে আমাদের ইতে। যাই হোক, ওটা সায়েন্টিফিক মানে যারা রিসার্চ করে তারা সেটা মানে বকা করলো। তারপর আমি অনেক কিন্তু করলাম, এটা নিয়ে তদন্ত করলাম, বা এটা নিয়ে চেষ্টা করলাম যে এটার আসল রহস্য কি। এটা আমি কিন্তু যুক্তি ওয়ার্ল্ডে খোঁজার চেষ্টা করতেছি, ওইদিকে যাই নাই। তখন সবাইকে জিজ্ঞেস করলাম, আমার ভাইগনা আছে যে আমার বাসায় আসে, বললো এটা আমার তো সম্ভবই না, আমি তো যাই নাই, আমার বাসায় কোনো আত্মীয় আসে নাই, স্বজন আসে নাই, কেউ আসে নাই। তখন মানে আরো কিছু করলাম, যে এটাকে মানুষকে বললাম, মানুষ এটা বিশ্বাস করতে চায় না। প্যারানর্মাল মানে এই সবচেয়ে দুঃখের ব্যাপারটা কি রাসেল ভাই জানেন, এটা কারো জীবনে না ঘটা পর্যন্ত কেউ এটা বিশ্বাস করতে চায় না। এটাই হলো মানে অতি প্রাকৃত নিয়ে গবেষণা করার প্রধান দুঃখের বিষয় আর কি। যাই হোক, আমার অফিসে বললাম, তারা এটাকে বিশ্বাস করতে চায় না, হাসে, এটাকে ফানি হিসেবে নেয়। কিন্তু আমি তো জানি যে এটা ঘটে গেছে, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। আরেকটা, এখনো আমার বাসায় মাস্কটা রাখা আছে। আচ্ছা। যদিও এখানে অন্যান্য কিছু হয়নি, যেরকম প্যারানর্মাল ওয়ার্ল্ডে কিছু ঘটলে কিছু প্যাটার্ন আছে, যেরকম আপনার আবহাওয়া শীতল হয়, অপার্থিব কিছু সুন্দর ঘ্রাণ আসে, যেগুলো আমার পাই নাই, আমি পাই নাই। কিন্তু আমি যেগুলো পেয়েছি সেগুলোই আমি বলতেছি। এই প্যাটার্ন গুলো আমার নাই, কিন্তু এই প্যাটার্নটা আছে আর কি। আর ইনভোকেশন যেটা করছিলাম সেটা হচ্ছে উইজার বোর্ড না, প্ল্যানচেট না, পেন্টাগ্রাম খুব মারাত্মক সেটাও না। এটা জাস্ট আপনাকে একটা কয়েকটা প্রসেস আছে, ফেজ আছে, ওটাকে দেখাই, এবং শেষে এক ধরনের ইনভোকেশন বলি দেওয়ার মতো হয়, এবং একদম আত্মিক ভাবে এটাকে চলে যেতে হয়। আপনার মানুষের জন্য সাজেশন কি? মানুষের জন্য সাজেশন হচ্ছে, যারা অতি প্রাকৃত নিয়ে গবেষণা করতে চায় অবশ্যই করতে পারবে, করা মানে তার ইচ্ছা, এবং পুরো ওয়ার্ল্ডেই যারা করে তারা নিজের জীবনকে একদম বাজি রেখে যে উৎসর্গ করে তারপর, কারণ প্যারানর্মাল ওয়ার্ল্ডটা সহজ মনে হতে পারে, কিন্তু এটা যে কি পরিমাণ ভয়ানক, মানুষের জীবনকে একদম বিভীষিকায় পরিণত করতে পারে, কিন্তু মানুষ এটা জানে না। অতএব ওই
ওইটাকে মানে আপনার জীবনকে উৎসর্গ করে যে এটাকে আমার জীবন চলে যেতে পারে, এটা নিয়েই মানে চালিয়ে যেতে হবে। আদারওয়াইজ এটা যদি ভয় থাকে বা নিজের জীবন দেওয়ার মতো যদি ওটা যদি কেউ না চায়, তাহলে এই মানে গবেষণায় না যাওয়াই ভালো। আপনাকে একটা পার্সোনাল কোয়েশ্চেন করি, সেটা যে আপনার কখনো মনে হয় যে আপনি যে প্র্যাকটিস গুলো করেছেন এটা ভুল করেছেন, নাকি আপনার মনে হয় যে আপনি ঠিক করেছেন? না, আমি এটা নিজের জীবন নিয়েই মানে বাজি নিয়েই তো এগুলো করি। এই আগ্রহটা কিভাবে না, এসেছিল এটা আপনার? আগ্রহ আননোন ওয়ার্ল্ড সম্বন্ধে আমার রক্তের মধ্যে এক ধরনের নেশা আর কি। ওকে, সো আমরা চাইবো যে এর পরেও আপনি আসেন, যেহেতু আপনার এই সম্পর্কে আরেকটা আগ্রহ আছে। একটু বলতে চাই জি। যে এটা আমি মনে করি, এক সময় তো আমি বিশ্বাস করতাম না, আমি মনে করি আমরা যে জগতে আছি সেটা হচ্ছে সায়েন্টিফিক যুক্তির একটা জগৎ, কিন্তু আনসাইন্টিফিক অযৌক্তিক, যেটা আমাদের প্রেক্ষিতে অযৌক্তিক, সেটা হচ্ছে যদি সাগরের তীরের মতো হয় তাহলে আমাদের যৌক্তিক বা সায়েন্টিফিক যে জগৎটা সেটা হচ্ছে একটা নুরির সমান, যা আমরা আদৌ জানি না। যদিও বাইরের বিষয়ে অনেক। আর আরেকটা বলতে চাই, 2017 সালে এসে অনেকে এটাকে হাস্যকর মনে হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় এটা বেশি যৌক্তিক। কারণ কি, আধুনিক ওয়ার্ল্ডে মানে উন্নত বিশ্বে অনেক ধরনের হাইটেক ইকুইপমেন্ট তৈরি হয়েছে, যেগুলো হাইটেক ইকুইপমেন্ট, লেজার ড্রিল, তারপরে ইএমএফ মিটার, তারপরে টেলসা কয়েল, যেগুলি দিয়ে আপনাকে একদম প্রমাণ করা যায় যে কিছু ঘটেছে, যদি আমরা জানি না যে অন দ্য আদার সাইডে কি আছে, কিছু যে ঘটতেছে, কিছু কংক্রিট প্রমাণগুলি আছে। ইএনটিলির যে রিসার্চ গুলোকে দেখলেই রাসেল ভাই দেখতে পারবেন যে কি পরিমাণ ওয়ার্মহোল এবং আপনার মনে করেন যে পোর্টাল সম্বন্ধে তাদের যে গবেষণা, তাদের আপনি একদম হয়ে যাবেন যে পোর্টালকে শনাক্তকরণের জন্য তারা যে কি পরিমাণ ইকুইপমেন্ট ইউজ করে। যদিও আমাদের দেশে কিন্তু ওই ধরনের রিসার্চ হয় না, তবে আমি মনে করি যে ওই ধরনের রিসার্চ আমাদের বাংলাদেশে হবে সময়। থ্যাংক ইউ সো মাচ। আপনি ছিলেন আমাদের আজকের লাস্ট আকর্ষণ, এবং আপনাকে রেখে দিয়েছিলাম এই জন্য শেষ পর্যন্ত। শেষে আমরা সবসময় একটা আকর্ষণ রাখি। থ্যাংক ইউ ভেরি মাচ, এবং আমি আশা করব যে এর পরবর্তী সময় আপনাকে আমরা পাবো ভূত এফএমে, যেহেতু আপনি এই সম্পর্কে অনেক কিছু জানেন এবং আপনার জানার পরিধি যেহেতু অনেক বেশি, সুতরাং আপনাকে অনেক মানুষ হয়তো কোয়েশ্চেন করতে পারে, এবং পরবর্তীতে আপনাকে যখন আমরা ডাকবো তখন আমরা এরকম একটা সেশন করতে পারি যে সবাই কোয়েশ্চেন করছে, আপনি অ্যান্সার করছেন। সো আশা করবো যে ভবিষ্যতেও আপনাকে আমরা পাবো। না, আমিও তো বড় মানে ওই ধরনের পর্যায়ে যেতে পারি। আপনি যেটুকু জানেন সেটুকুই আপনি শেয়ার করবেন। থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। তো যাই হোক, আমরা শেষ করে ফেললাম আমাদের আজকের এই এপিসোডটি, এবং শেষ আকর্ষণ সবসময় একটা থাকে, এবং আমাদের আজকে যে ভাইয়া যিনি বললেন তিনি নিজে যে প্র্যাকটিস করেন বা যতটুকু জানেন সে তার সেই জ্ঞান দিয়ে তিনি আপনাদের সাথে আপনাদের ঘটনা শেয়ার করলেন আপনার সাথে। তো যাই হোক, এখন বিদায় নেবার পালা। তবে তার আগে আরো একবার জানিয়ে দিই, আজকে 16 ডিসেম্বর, এবং 1971 সালে 16 ডিসেম্বর আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, এবং সেই স্বাধীনতাটাকে আমরা এখনো সাথে করেই এগিয়ে যাচ্ছি আমাদের উন্নয়নের পথে, এবং সমস্ত বিশ্ববাসীকে চমকে দেবার প্রত্যয় নিয়ে আমরা আরো সামনে এগিয়ে যাব। এবং স্বাধীনতা আমাদের কাছে, আমাদের স্বাধীনতা যেমন ঠিক একইভাবে বন্ধুর হাতে তারার মতন জল জলে এক রাঙা পোস্টার, স্বাধীনতা তেমনই খোকার গায়ের রঙিন কর্তা, খুকির অমন তুলতুলে গায়ে রৌদ্রের খেলা। স্বাধীনতা ঠিক তেমনি ভাবেই বাগানের ঘর, কোকিলের গান, বয়সী বটের ছিটিমিলি পাতা, যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা। তো আজকে এই বীর শহীদদের প্রতি যেমন শ্রদ্ধা জানাচ্ছি, সেইভাবে আমাদের যারা মুক্তিযোদ্ধারা রয়েছেন এখনো পর্যন্ত জীবিত, তারা আমাদের বিরাট অমূল্য সম্পদ, এবং আমাদের সবচাইতে অনুসরণ করার মতন মানুষ, এবং তারাই আমাদের চেতনা বারবার করে জাগ্রত করেন, আমাকে উস্কে দেন দেশকে ভালোবাসার জন্য। তাদের প্রত্যেকের প্রতি বিনম্র শ্রদ্ধা, এবং সেই সাথে যারা দেশপ্রেমিক আছেন প্রত্যেকের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। আমরা সবার শেষে আজকে ভূত এফএমে বলতে চাই আবারও মানে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। একটা গান দিয়ে শেষ করব আমাদের আজকের এই এপিসোডটি, এবং আমি বিশ্বাস করি, এবং আমি এই গানের সাথে সুর মিলিয়েই বলতে চাই যে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আমি গর্বিত আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমি গর্বিত আমি বাংলায় কথা বলি, আমি গর্বিত যে আমার রয়েছে গর্ব করার মতন এক ইতিহাস। আজকের মতো এখানেই শেষ করছি।
কথা হবে আবারও আগামী সপ্তাহে। ভূত FM @radiofuti.fm এ আপনার ঘটনার অপেক্ষায় রইলাম। আবারও আগামী সপ্তাহে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকুন, এবং অবশ্যই অবশ্যই বিজয় দিবসে বিজয়ের চেতনায় মেতে উঠুন আনন্দ উল্লাসে। টাটা। Exclusively on FusionBD.com.